ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সিম্পল হারমোনিক মোশনের 100টা টপ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব যে আমার প্রিভিয়াস যে থিওরি ক্লাস সেগুলো অবশ্যই দেখতে, কারণ আমি এখানে বেশিরভাগই শর্ট ট্রিক্স অবলম্বন করব। তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি বলা হচ্ছে দেখো, যে এর মধ্যে কোনটা সিম্পল হারমোনিক মোশন শো করছে। 1 নম্বর কি বলেছে, এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এ ট্যান ওমেগা টি, এ ইন্টু ই টু দি পাওয়ার ওমেগা টি, এ লগ ওমেগা টি। তো হারমোনিক ফাংশন, যেহেতু হারমোনিক সাইন এবং কস থাকবে তাই ট্যান হবে না, এ ইন্টু ই টু দি পাওয়ার ওমেগা টি হবে না, লগও হবে না। তো পড়ে থাকছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। এবং লক্ষ্য করতে হবে যে এই ওমেগা যেন দুটোতেই সেম থাকে, একটাতে ওমেগা আর একটাতে 2 ওমেগা, এটা থাকলেও কিন্তু এসএইচএম শো করবে না। যেটা বলতে চাইছি, যেমন এ সাইন ধরো আছে ওমেগা টি প্লাস বি কস 2 ওমেগা টি, তাহলে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাচ্ছে, তো এটা এসএইচএম শো করবে না। একইভাবে এ ইন্টু ই টু দি পাওয়ার ওমেগা টি আছে, এটা যদি থাকতো এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তাহলে একে ভাঙলে পেতাম কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি, তো এটাও কিন্তু শো করতো এসএইচএম। আচ্ছা, এখানে যেহেতু আই নেই, এটা এসএইচএম শো করছে না, তো সঠিক উত্তর হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, যেখানে এদের অ্যাম্প্লিটিউড, এখানে দুটো এসএইচএম, অ্যাম্প্লিটিউড হবে √/a² প্লাস b²। পরবর্তী প্রশ্নটা দেখি। বলছে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে মিন পজিশন থেকে x সমান এত, ম্যাক্সিমাম ত্বরণ অ্যাক্সেলারেশন কত। আমরা জানি এ ম্যাক্সিমাম কি হয়, ফর্মুলা ওমেগা² এ হচ্ছে অ্যাম্প্লিটিউড। তো এখান থেকে যদি আমরা এটাকে দেখি, x ইজ ইকুয়াল টু এ সাইন, এর সাথে যদি কম্পেয়ার করি ওমেগা টি প্লাস ফাই, তাহলে এর জায়গায় আমরা পাচ্ছি 3, ওমেগার জায়গায় আমরা পাচ্ছি 2, তাহলে 2² হয়ে যাচ্ছে 4, ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 4 12, উত্তর সি। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে সরল দোলগতিযুক্ত একটা কণার সর্বোচ্চ বেগ দিয়েছে আর সর্বোচ্চ ত্বরণ দিয়েছে মিটার এককে, তাহলে অ্যাম্প্লিটিউড বা বিস্তার কী হবে। তো সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, ফর্মুলা কি ওমেগা এ, সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স হচ্ছে ওমেগা² এ। তো প্রথমে যদি এটাকে আমি স্কোয়ার করে দিই, আমাকে এ বার করতে হবে, এটাতে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তো আমি এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এবার ডিভাইড করছি, তাহলে কি পাচ্ছি দেখো, এ একটা উপরে থাকছে, ওমেগা² কেটে যাচ্ছে, ঠিক। তাহলে এখান থেকে এ সমান আমরা পাচ্ছি ভি ম্যাক্স² বাই এ ম্যাক্স। তো ভি ম্যাক্স কত, সর্বোচ্চ বেগ 1² 1 ডিভাইডেড বাই সর্বোচ্চ ত্বরণ 4 বলেছে, 4 1 4 মানে 25%, অর্থাৎ 0.25, তাহলে উত্তর ডি। 4 নম্বর প্রশ্ন কি, একটি সরল দোলগতির টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, অ্যাম্প্লিটিউড দেওয়া হয়েছে। বলছে ন্যূনতম কত সময়ে কণাটি সাম্য অবস্থান থেকে a/√2 অবস্থানে পৌঁছাবে। এটা করার আমি ট্রিক্স বলেছি। সাম্য অবস্থান মানে থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি, 0 থেকে কোথায় যাচ্ছে a/√2, মানে 1/√2, সাইন কতর ভ্যালু, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত 45 ডিগ্রি, মানে π/4। এবার টাইম কত সময়ে, সেটার ফর্মুলা বলেছিলাম t/360 ইন্টু এই 45 ডিগ্রিটা আসবে থিটা, থিটা মানে π/4, পাই কেটে যাবে, t/4 দুগুণে 8, t/8 হচ্ছে অ্যান্সার। বেসিক থেকেও তোমরা করতে পারো। 5 নম্বর প্রশ্ন দেখো, একটা কণার সরল দোলগতির বিস্তার দিয়েছে 2 সেন্টিমিটার। কণাটি যখন সাম্য অবস্থান থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে, অর্থাৎ এক্সের ভ্যালু 1 সেন্টিমিটার, তখন গতিবেগ আর ত্বরণ পরস্পর সমান, মানে তাদের মানটা সমান। এখন টাইম পিরিয়ড কী হবে, আমাকে বার করতে হবে টি সমান কত। আমাকে মানে বেসিক্যালি ছবিটা এইরকম, তার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড হচ্ছে 2, কিন্তু সে 1 সেন্টিমিটার দূরে আছে, মানে হচ্ছে সে a/2-তে রয়েছে, বেসিক্যালি হাফ অ্যাম্প্লিটিউডের হাফে রয়েছে। তো এই জায়গাতে বলেছে গতিবেগ এবং ত্বরণ সমান, যেরকম বলেছে সেরকম লেখো। গতিবেগের ফর্মুলা কি, ওমেগা ইন্টু √a² মাইনাস x² সমান ত্বরণ ওমেগা² ইন্টু এক্স ডিস্টেন্স দূরে বার করছি যেহেতু, তো এখান থেকে ওমেগা একটা কেটে যাবে, এবং যদি তুমি স্কোয়ার করো পাবে a² মাইনাস x², এটা সমান পাবো ওমেগা এক্স। ক্লিয়ার, ওমেগা² ওমেগা এক্স। আচ্ছা, স্কোয়ার হয়ে যাবে যেহেতু করেছি। আচ্ছা, নেক্সট
এক্সগুলোকে একদিকে নিয়ে আসছে, আমাকে কী বার করতে হবে? টাইম পিরিয়ড, মানে আমাকে ওমেগা বার করতে হবে, তাই না? তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মান বসিয়ে দাও। এর ভ্যালু আছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, এক্সের ভ্যালু আছে 1, 1 স্কোয়ার 1, সমান ওমেগা স্কোয়ার আমাকে বার করতে হবে, এবং এক্সের ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার 1। তাহলে 3 আসছে ওমেগা স্কোয়ারের ভ্যালু, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে √3। এবার আমাকে বার করতে হবে টাইম পিরিয়ড, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π/ω, অর্থাৎ 2π/√3, এটাই হবে সঠিক উত্তর, 2π/√3, অপশান সি। 6 নম্বর, সাইন স্কোয়ার ওমেগাটি অপেক্ষকটা কী নির্দেশ করছে? বলছে এটা এসএইচএম না এসএইচএম নয়, আর হলে তার টাইম পিরিয়ড কী হবে? দেখো, দেখে তোমার মনে হবে যে এটা এসএইচএম নয়, কিন্তু না, এটাকে যদি তুমি ফার্দার একটু ভাঙো, সাইন স্কোয়ার ওমেগা টি, কিন্তু সাইন কিউব ওমেগা টি এসএইচএম নয়, সাইন স্কোয়ার ওমেগা টি এসএইচএম। কীরকম? 2 দিয়ে ভাগ করো আর 2 দিয়ে গুণ করো, তো হাফ অফ 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটা আমরা লিখতেই পারি এইভাবে। এবার 2 সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে 2 ওমেগা টি। তাহলে এখান থেকে হাফটাকে যদি ভরে দাও ভেতরে, হাফ মাইনাস হাফ অফ কস 2 ওমেগা টি, তাহলে এটাও একটা এসএইচএম করছে, কস আছে, এসএইচএম করছে। তার অ্যাম্প্লিটিউড হচ্ছে হাফ, এটা হচ্ছে অ্যাম্প্লিটিউডের ভ্যালু। আর এই যে হাফ, সামনে যে হাফটা আছে, এটা হচ্ছে বস্তুর মিন পজিশন, মানে এখানে বস্তু কিন্তু 0 থেকে যাত্রা শুরু করেনি, তার মিন পজিশন হচ্ছে হাফ, সে 0.5 থেকে যাত্রা, 0.5 থেকে সে যাত্রা শুরু করেছে। তাহলে এই যে অংশটা, এটাই তো কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 ওমেগা, তাহলে 2 ওমেগা হচ্ছে বেসিক্যালি ওমেগা ড্যাশের ভ্যালু। আমাকে টাইম পিরিয়ড বার করতে বলেছে, তাহলে প্রথমত এটা একটা এসএইচএম অবশ্যই। এবার টাইম পিরিয়ড বার করো, টি ইজ ইকুয়াল টু 2π/ω ড্যাশ, তাহলে 2π ডিভাইডেড বাই 2 ওমেগা, অর্থাৎ π/ω। তাহলে π/ω পর্যায়কালের এটা একটা সরল দোলগতি। 7 নম্বর প্রশ্ন, একটা সরল দোলগতির সর্বোচ্চ বেগ এবং বিস্তার দিয়েছে, দোলনকাল কত? টাইম পিরিয়ড বার করতে হবে। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, ফর্মুলা কি? ওমেগা এ, আর বিস্তার এ দিয়ে দিয়েছে 7 মিলিমিটার। এককগুলোকে সেম করো, এসআই নিয়ে এসো, 7 × 10⁻³ মিটার। অ্যাম্প্লিটিউড জাস্ট বসিয়ে দাও, ভি ম্যাক্স হচ্ছে কত? 4.4, আচ্ছা, ডিভাইডেড বাই এ হচ্ছে 7 × 10⁻³ এটা কার ভ্যালু? ওমেগার ভ্যালু। আমাকে বার করতে হবে কি? টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি সমান 2π/ω, 2 × π হচ্ছে 22/7 বাই ওমেগা, ওমেগা হচ্ছে 4.4, উপরে আসবে 7 × 10⁻³ দেখো 7 কেটে গেল, 2 × 22 44, এই 44কে কাটলে 0.1 পড়ে থাকছে, উপরে যদি যায় 10⁻², অর্থাৎ 0.01 সেকেন্ড। অপশান এ। 8 নম্বর, কোনো বস্তুর সরণ দিয়েছে, দেখো এই অঙ্কগুলো আমি কিভাবে করব? বিস্তার চেয়েছে, কি আছে? সাইন আছে, কস আছে। আমি কসকে লিখতে পারি সাইন অফ ওমেগা টি প্লাস π/2, অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে একটা, যদি ভেক্টরের কনসেপ্ট নিয়ে বলি, যে একটা ভেক্টর এইরকম আছে আর তার π/2 হচ্ছে ফেজ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর রয়েছে, এটা এ এটা বি। বিস্তার চেয়েছে, তাহলে তাদের লব্ধিটা কী হবে? অবশ্যই লব্ধি এই বরাবর হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে তার রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট কীভাবে বার করবে? √a² + b², যদি আরও এটা যদি থিটা অ্যাঙ্গেল থাকতো, √a² + b² + 2ab cos থিটা হতো, এখানে যেহেতু এটা পিথাগোরাসের সূত্র দিয়ে তুমি পার করতে পারবে। এবার দেখো, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, তাহলে অবশ্যই রেজাল্টেন্ট কী হবে? 10, কারণ 3, 4, 5 এর ডবল, এগুলোকে বলা হয় ট্রিপলেট, 6, 8, 10, তাহলে এর বিস্তার হবে কিন্তু 10, মানে √6² + 8² করে দেখতে পারো, √100 আসবে, সেটা হচ্ছে 10। ক্লিয়ার? এরকম আছে যেমন 9, 40, 41, এগুলো মনে রাখতে পারো, নাহলে তোমাকে স্কোয়ার করে বার করতে হবে। এছাড়া 8, 15, 17 এরকম অনেক রয়েছে, ট্রিপলেট বলা হয় এগুলোকে। নেক্সট দেখো, আচ্ছা, বিস্তার দিয়েছে, অ্যাম্প্লিটিউড হচ্ছে 0.02 মিটার, আর কম্পাঙ্ক, নর্মাল যে কম্পাঙ্ক, হার্জ মানে এন এর ভ্যালু দিয়েছে বা এফ এর ভ্যালু দিয়েছে 50 হার্জ। এবার সর্বোচ্চ ত্বরণ কি? ω² এ, ঠিক? তো ω²
তাহলে ওমেগাকে যদি ভাঙি 2πn, তাহলে 2πn তার হোল স্কোয়ার ইন্টু এ। এবার ভ্যালুগুলো বসাও, তাহলে 4π স্কোয়ার এন কত 50 এর স্কোয়ার ইন্টু এ 0.02। দেখো উত্তর আছে পায়ের টার্মই রয়েছে, তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো কত আসছে 200 পাই স্কোয়ার, 4 5 20, 200, 50 স্কোয়ার মানে 2500, আর 4 2500 ইন্টু 4 মানে হচ্ছে 1000, 10,000, 0.02 করলে 200 পাই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট, একটি কণা -a আর প্লাসের মধ্যে সরল দোলগতিতে দুলছে। কণাটা 0 থেকে a/2 তে যেতে সময় লাগে t1, a/2 থেকে এতে সময় লাগে t2। এইগুলো করিয়েছি আমি ক্লাসে। তো বেসিক্যালি হাফ, এ হচ্ছে a/2, 0 থেকে যাত্রা শুরু করলো, এটা a। তাহলে এই হাফ যেতে সময় লাগে t/12, বাকি হাফ যেতে সময় লাগে t/6। সময় বেশি লাগে কারণ ভেলোসিটি কমতে থাকে। কিভাবে বার করবো? ওই আগের ফর্মুলাটা বললাম, t = t/360 ইন্টু থিটা। এর মধ্যে গ্যাপ কত 30 ডিগ্রি, এর মধ্যে গ্যাপ কত, এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, 60 ডিগ্রি। ওই বসাবে পেয়ে যাবে। তাহলে এই দুটো রেশিও বলেছে, তাহলে t/12 = t/6, অর্থাৎ 1/2 = 1/1, অর্থাৎ 1:2। এই হচ্ছে রেশিও। তাহলে কে বড়? t2 বড়, 2 অনুপাত আছে, তাহলে t2 > t1। নেক্সট 11, কোনো সরল দোলগতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তে ত্বরণ দিয়েছে এবং সরণ দিয়েছে, কৌণিক কম্পাঙ্ক কি হবে? যে কোনো মুহূর্তে, অর্থাৎ ω² x এর ভ্যালু এটা 2, সরণ হচ্ছে মানে x এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.02, কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা বার করতে হবে, তো ইজি কোশ্চেন। তাহলে ω² সমান 2/x, x হচ্ছে 0.02। ঠিক, তো এখান থেকে যদি করি কাটবে 100 হবে এটা। তো ওমেগা হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। 12 কি বলছে? এ বিস্তার t টাইম পিরিয়ডে সরলগুলো দোলগতি সম্পন্ন সর্বোচ্চ তাৎক্ষণিক বেগ। সর্বোচ্চ বেগের ফর্মুলা কি? ω² সর্বোচ্চ বেগের ফর্মুলা। তাহলে ওমেগাকে আমরা যদি লিখি টাইম পিরিয়ডের ফর্মে 2π/t ইন্টু এ, এটাই হচ্ছে ভি ম্যাক্সের ভ্যালু। দেখো এটাই উত্তর, 2π/t ইন্টু এ, সি। নেক্সট, একটা পার্টিকেল SHM করছে, বলছে কোন ডিসপ্লেসমেন্ট হবে মিন পজিশন থেকে যে ভেলোসিটি তার ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। এটা আমি বেসিক থেকেই তোমাকে করে দেখাচ্ছি। কি বলা হচ্ছে? এক্স পজিশনে যে ভেলোসিটি সেটাকে আমরা বললাম ভি, সেটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক। বুঝলে? এই হচ্ছে এক্স পজিশন। তাহলে এই ভেলোসিটির যে ফর্মুলা ওমেগা √a² - x², এটা সমান ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ω/a / 2। ওমেগা এখান থেকে কেটে গেল, স্কোয়ার যদি করি a² - x², এটা সমান আসবে a²/4। আমাকে কি বার করতে হবে? অ্যাট হোয়াট ডিসপ্লেসমেন্ট, মানে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে x² সমান a² - a²/4, 4 - 1 3 × 4 a²। তাহলে x কত? √3/2 অফ এ। তাহলে মেন পজিশন থেকে এই দূরত্বে √3a/2 এই দূরত্বে বস্তুর ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। বোঝা গেছে? নেক্সট, নিচের কোনটি সরল দোলগতির অপেক্ষক নয়, মানে কোনটা SHM নয়? দেখো, a sin 2ωt, b cos 2ωt। অবশ্যই, যেহেতু দেখবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুটো সেম এবং সাইন কসের ফাংশন, এটা SHM। a sin 2ωt, b cos ωt, এটা SHM নয়। √a² + b² sin ωt cos ωt, এটাও SHM এর ইকুয়েশন এবং এটা তো অবশ্যই হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু এটা। কারণ কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আলাদা, একটা 2ω, একটা ω। ক্লিয়ার? নেক্সট দেখো, সরল দোলগতি সম্পন্ন একটা বস্তুর গতির সমীকরণ দিয়েছে, সর্বোচ্চ সরণের সময় ত্বরণ কত হবে? ওকে, সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর গতির সমীকরণ মানে y, মানে এখানে ডিসপ্লেসমেন্ট দিয়েছে। সর্বোচ্চ সরণের সময় ত্বরণ কি হবে? সর্বোচ্চ সরণ মানে কি? যখন a ডিস্টেন্স দূরে আছে
সেই সময় ত্বরণ মানে সর্বোচ্চ ত্বরণের কথাই বেসিক্যালি বলছে। তাহলে এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ার এ, সর্বোচ্চ স্মরণে সর্বোচ্চ ত্বরণই আমরা পাবো। তাহলে এটা সমান ওমেগা স্কোয়ার, দেখো এ সাইন ওমেগা টি, এই পুরো 60 পাই এটাই হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে 60 পাই ইন্টু 60 পাই স্কোয়ার আছে যেহেতু, ইন্টু এ কত 3, 3600 ইন্টু 3 ইন্টু পাই স্কোয়ার, পাই হচ্ছে 3.14, তার স্কোয়ার হয় 9.86, এই ভ্যালুটা মনে রাখতে পারো। এটাকে সলভ করলে আসবে 1.07 10⁵ ইউনিট, অপশান এ। নেক্সট 16, একটা কণা 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখায় সরল দোলগতি সম্পন্ন করছে। ঠিক, পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। কণাটির সরল দোলগতির বিস্তার কী হবে? এই মূল বিন্দুর সাপেক্ষে, মিন পজিশনের সাপেক্ষে সে আন্দোলিত হচ্ছে। তাহলে বিস্তার তো অর্ধেক, মিন পজিশন থেকে কোনো একদিকের ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা অবশ্যই কী হবে 6, হাফ হয়ে যাবে। ওকে, নেক্সট এক্স দিয়েছে, কম্পাঙ্ক কী হবে মানে এন কত। ওকে, তাহলে দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে আমার শুধু এইটুকু পার্ট নিয়ে কথা, ওমেগা টি এখান থেকে পেয়ে যাব। তাহলে ওমেগার সমান হচ্ছে 100 পাই, আর ওমেগা সমান আমরা জানি 2 পাই এন সমান, তাহলে কি পেলাম 100 পাই। তাহলে এখান থেকে পাইও কাটবে, 2ও কাটবে, এন হবে 50 হার্জ বা সিপিএস, মানে কি সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট সাইকেল হচ্ছে। 18, একটি সরল দোলগতির বিস্তার দেওয়া হচ্ছে, প্রান্তীয় অবস্থানে ত্বরণের মান এত হলে দোলকটির কৌণিক বেগ কী হবে। ওকে, দেখো এ দেওয়া হচ্ছে, এটা এর ভ্যালু, প্রান্তীয় অবস্থানে ত্বরণ অর্থাৎ এ ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? দোলকটির কৌণিক বেগ ওমেগা বার করতে হবে, এ তো ইজি। তাহলে এ ম্যাক্স হচ্ছে ওমেগা স্কোয়ার এ, তাই না? আচ্ছা, এ ম্যাক্স হচ্ছে 2, এ হচ্ছে, এই অঙ্কটা মনে হচ্ছে রিপিট হচ্ছে, হ্যাঁ 10 রেডিয়ান পার সেকেন্ড বেরোবে, রিপিট হয়েছে, ঠিক আছে। নেক্সট 19-এ যাই। একটি কণার সমীকরণ দেওয়া হয়েছে, কণাটির গতির বিস্তার হলো, জাস্ট বিস্তার চেয়েছে। দেখো এখানে কি রয়েছে 4 cos পাইটি আর 4 sin পাইটি, তাহলে বলেছি cos আর sin যদি একসাথে থাকে তাহলে একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভেক্টর কনসেপ্ট থেকে করছি, তাহলে এদিকেও 4 এদিকেও 4, তাহলে তাদের রেজাল্টেন্ট কী হবে √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কী হবে 4√2, তাহলে অ্যান্সার ডাইরেক্ট 4√2 চলে আসবে, ইজি। নেক্সট, একটি বালক কোনো একটা দোলনায় বসে আছে, ভূমি থেকে সর্বনিম্ন সর্বোচ্চ উচ্চতা দেওয়া হয়েছে, সর্বোচ্চ গতিবেগ বার করো। এই হচ্ছে ধরো গ্রাউন্ড, সে দোলনায় দুলছে, কিভাবে দোলে বলো তো, এইভাবে, ঠিক। এবার এর সর্বোচ্চ সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন পজিশন, আর এটা হচ্ছে তার সর্বোচ্চ পজিশন পর্যন্ত ধরো দুলছে, এই ডিস্টেন্সটা দিয়েছে এবং এই ডিস্টেন্সটা তোমাকে দিয়েছে, ঠিক আছে, একটা 2 মিটার আর এইটা হচ্ছে 0.75 মিটার। তাহলে এইটুকু যে অংশ বাকি থাকছে সেটা কত হচ্ছে 1.25, মানে চেঞ্জ ইন হাইট। তাহলে সর্বোচ্চ গতিবেগ কী হবে? আচ্ছা, এটা কিভাবে করবে? দেখো বস্তুটা যখন একদম প্রান্তবিন্দুতে, মানে একদম সর্বোচ্চ অবস্থানে আছে, মানে এটা প্রান্তবিন্দু SHM-এর, তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তো পোটেনশিয়াল এনার্জি কমতে 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 যখন মিন পজিশনে এলো সেখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল মিনিমাম, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যে পরিমাণ কমবে সেই পরিমাণই কাইনেটিক এনার্জি বাড়বে। সেই কনসেপ্ট থেকে আমরা করতে পারি যে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি যতটা কমবে ততটাই ইনক্রিজ হবে ইন কাইনেটিক এনার্জি, যেহেতু টোটাল এনার্জি কনজার্ভ থাকছে। তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে mgh, এইচ হাইটে, তাহলে mg এখানে হাইট হচ্ছে h ম্যাক্স মাইনাস h মিনিমাম সমান কাইনেটিক এনার্জি হাফ m v ম্যাক্স স্কোয়ার। আমার এই v ম্যাক্সটা বার করতে হবে, তাহলে সমান m কেটে যাচ্ছে, তাহলে v ম্যাক্স ডাইরেক্ট যদি বার করি √ওভার কি আসছে 2gh, অর্থাৎ h ম্যাক্স মাইনাস h মিনিমাম, তাহলে সমান √ওভার 2g এর ভ্যালু যদি 10 নিই ইন্টু h ম্যাক্স x মিনিমাম হচ্ছে 1.25 ডিফারেন্সটা, তাই না, তাহলে আসছে √ওভার 20
ইন্টু 1.25 মানে কি 4 ভাগের 5 ভাগ, তাই না, 5-এর 4 বেসিক্যালি। তো 5 √25 মানে আসছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। 21 কি বলছে, কোনটা সরল দোলগতি? দেখো y সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, আই নেই তাই এটা সরল দোলগতি নয়। এইটা আছে, এটা সরল দোলগতি হবে a ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ফাই, একে ভাঙলে পাবে কস ওমেগা টি প্লাস ফাই প্লাস আই সাইন ওমেগা টি প্লাস ফাই। কসটা হচ্ছে রিয়েল পার্ট আর আই দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। নেক্সট y সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ট্যান ইনভার্স বি বাই বি, এটাও হবে। কারণ কি, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a কে ডিনোট করছে, আর ট্যান ইনভার্স বি বাই এ মানে হচ্ছে ফাই, আর নিচেরটা কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ট্যান আছে যেহেতু কোনোভাবেই হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে দুটো, বি অ্যান্ড সি, এই দুটোই কিন্তু এসএইচএমকে ডিনোট করছে। নেক্সট 22, কোনটি সরল দোলগতির ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক, সর্বক্ষণের সঠিক সম্পর্ক দেখাচ্ছে? দেখো যখনই একটা পার্টিকেল এসএইচএম করছে তখন ভেলোসিটি এসএইচএমের ক্ষেত্রে এবং ত্বরণ এর ডাইরেকশন হয় একই দিকে বা হতে পারে দুটোর অপোজিট ডাইরেকশন। ঠিক এসএইচএমের ক্ষেত্রে কখনো 90 ডিগ্রি আসবে না, তাহলে হয় থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি, একই দিকে দুজনে অ্যাক্ট করছে ভেলোসিটি অ্যাক্সেলারেশন, বা থিটার ভ্যালু হবে পাই 180 ডিগ্রি, দুটো একে অপরের অপোজিট। তাহলে এখানে যদি বসাও দেখো এ ডট ভি আছে, মানে এ ভি কস থিটা, কস 0 1, তাহলে এর ভ্যালু কখনই 0 হবে না। আচ্ছা, ক্রস প্রোডাক্ট এখান থেকে তুমি দেখতে পাবে, এটা বলেছে 0 থেকে কম, এ ভি কস 0 মানে 1, 1-এর থেকে 0 এগুলো সম্ভব নয়। ক্রস প্রোডাক্ট যদি করো এভি সাইন 0 0 হবে, এভি সাইন পাইও 0 হবে, তাহলে উত্তর হচ্ছে সঠিক উত্তর সি, ক্রস প্রোডাক্টটা কী হতে হবে 0। একটি সরল দোলগতির সমীকরণ দেওয়া হয়েছে, কণাটির গতিবেগ কী হবে? দেখো কী চেয়েছে, কণাটার গতিবেগ। ক্লিয়ার? তো প্রথমে সরণের সমীকরণ দিয়েছে, তাহলে যদি আমি টি সমান 0-তে গতিবেগ, অর্থাৎ কি সে যখন যাত্রা শুরু করছে তখন, ওকে, তাহলে আমি আগে দেখে নিই যে পার্টিকেলটা কোথা থেকে যাত্রা শুরু করছে। প্রথমে টি ইজিক্যাল টু 0 পুট করো ইকুয়েশানে, কী পাবে, ওয়াই মানে সে ওয়াই ডাইরেকশানে এসএইচএম করছে, তাহলে সাইন 0 0, এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, আর কস এটা এখানে যখন 0 বসাবো 1 হয়ে যাবে, অর্থাৎ ওয়াই সমান আমরা পাচ্ছি কি 4। আচ্ছা, টি ইজিক্যাল টু 0-তে গতিবেগ কত হবে? গতিবেগ, তাহলে আমরা আগে গতিবেগ বার করি, ভি সমান কি ডিএক্স ডিওয়াই ডিটি, এখানে বেসিক্যালি সমান 3 4 12 পাই, সাইনের হচ্ছে কস 4 পাই টি, কসের হচ্ছে মাইনাস সাইন অর্থাৎ মাইনাস 16 পাই সাইন 4 পাই টি। এবার টি সমান 0 বসাও, ভেলোসিটিটা আমরা দেখছি টি ইজিক্যাল টু 0 বসালে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, আর কস 0 হয়ে যাবে 1, তাহলে এখান থেকে ভেলোসিটি আমরা পাচ্ছি 12 পাই। বোঝা গেল? এটাই চেয়েছে। ওকে। 24, সরল দোলগতিতে গতিশীল একটা কণার সরণ দিয়েছে, যাত্রা শুরু থেকে সর্বোচ্চ বেগ অর্জনের মধ্যে যে সময় ব্যবধান সেটা নির্ণয় করো। এই অঙ্কটা আগেরটা যেটা করতে চেয়েছিলাম সেম প্রসেসে ওইটা হবে। তাহলে এক্স দিয়েছে, তাহলে আগে আমি টি ইজ ইকুয়াল টু 0 দেখে নিই বস্তুটা কোথা থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্সের ভ্যালু কি আসবে, cos 0 1, মানে শুধু পড়ে থাকবে 2 × 10⁻², অর্থাৎ বস্তু, এবং এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই 2 × 10⁻² হচ্ছে এ cos ওমেগা টি আছে বেসিক্যালি, এটা হচ্ছে এ সরণ। তাহলে দেখতে পাচ্ছি সরণ এবং যে ডিসপ্লেসমেন্ট সেটা সেম, অর্থাৎ এখান থেকে কনক্লুশন করতে পারি যে বস্তুটা প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এবং কস ফাংশন আছে মানে দেখেও তুমি চিনতে পারবে যে প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ এই ডিস্টেন্স থেকে 2 × 10⁻²। এবার এক্স 0 বসাও, কি ঘটনা ঘটে দেখো। কেন এক্স 0 বসাচ্ছি, কারণ টাইম বার করব, যাত্রা শুরু থেকে সর্বোচ্চ বেগ অর্জনে কতটা ব্যবধান। তাহলে সর্বোচ্চ বেগ কখন 0 হয়, এই সর্বোচ্চ বেগ কোথায় আমরা পাই, মিন পজিশানে, তাই না, তাই এক্স 0 বসাচ্ছি, সর্বোচ্চ বেগ পাওয়ার জন্য এক্সকে 0 বসাতে হবে। আচ্ছা, এক্স যদি 0 হয় তাহলে এদিকে 0 সমান 2 × 10⁻² cos
পাই টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস পাই টি সমান 0। আচ্ছা 0 মানে কস কতর ভ্যালু 0 হয় 90, অর্থাৎ কস পাই বাই 2 হচ্ছে 0। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করা হয় পাই পাই কেটে যাবে, টি কত পাচ্ছি? টি আমরা পাচ্ছি, এক মিনিট, টি সমান পাচ্ছে হাফ। তাহলে হাফ এর অর্থ 0.5 সেকেন্ড। এটাই হবে তোমার উত্তর। একবার টি 0 বসাতে হবে, একবার এক্স 0 বসাতে হবে। এক্স কেন 0 বসালাম বোঝা গেল, কারণ সর্বোচ্চ বেগ এক্স ইজিক্যাল টু 0তেই সম্ভব হয়, তাই টাইমটা পেয়ে গেলাম। আচ্ছা এটা তো ইজি প্রবলেম, ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। আমরা জানি যে এসএইচএম এর ইকুয়েশনস, ডিফারেনশিয়াল ইকুয়েশন d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটা সমান 0। তাহলে এর সাথে 4 আছে, 4কে এখানে ভাগ করে দাও। 4 দিয়ে যদি ভাগ করে দিই 4 9 36, তাহলে বেসিক্যালি ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9। তাহলে ওমেগা হচ্ছে 3। চেয়েছে কি টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই 3, অপশান ডি। দেখো নেক্সট 26 কি বলছে, এই মাত্রই করলাম। 4 সাইন কস আছে এবং 4 4 আছে, তো অ্যান্সার হবে 4√2। নেক্সট সরল দোলগতির সমীকরণ দেখো, 8 15 17 বলেছিলাম ট্রিপলেট হয়, দোলনের বিস্তার চেয়েছে। তাহলে 8 15 17 ডাইরেক্ট মনে রাখলে তুমি একদম অ্যান্সার করে ফেলবে। তাহলে অ্যান্সার কি 17, মানে বেসিক্যালি একটা ভেক্টর 8 আছে, একটা ভেক্টর হচ্ছে 15 আছে, তার রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড কী হবে, এই মাঝখান দিয়ে যাবে 17, √15² প্লাস 8 স্কোয়ার করো চলে আসবে। লাস্ট প্রবলেম কি বলছে দেখো 28, এ সাইন ওমেগা টি প্লাস ফাই দিয়েছে y1 আর y2 দিয়েছে এত, বিস্তারের অনুপাত চেয়েছে। দেখো প্রথম ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, y1 সমান এ যদি আমরা কম্পেয়ার করি সাইন ওমেগা টি প্লাস ফাই, আমাকে বিস্তার নিয়ে কাজ, আর কোনো দিকে তাকাবো না, এর দিকে তাকাও। দেখো 10 আছে, 10 সাইন 5 পাই টি প্লাস পাই বাই 4, তাহলে এখান থেকে a1 আমরা বলে দিলাম 10। প্রথম ইকুয়েশন থেকে বিস্তার 10 পেলাম। দ্বিতীয় ইকুয়েশনে কীভাবে বিস্তারটা বার করব দেখো, এটা ডাইরেক্ট দেওয়া নেই, তোমাকে বিস্তারটাকে বার করতে হবে। কি ইকুয়েশনটা রয়েছে, y2 সমান রয়েছে 5 হ্যাঁ cos 3 পাই টি প্লাস √3 সাইন 3 পাই টি। এটাকে আমাকে হয় কস নয় সাইনে রূপান্তর করতে হবে, মানে সাইন ওমেগা টি প্লাস ফাই এই ফরম্যাটে আমাকে আনতে হবে। তার জন্য কিছু একটু আমাকে চেঞ্জেস আনতে হবে। কি করব আমরা দেখা যাক। দেখো টেকনিক কি করো, 2 দিয়ে গুণ করো বাইরে, আর ভিতরে 2 দিয়ে ভাগ করো। এখানে করে দিলাম হাফ, এখানে করে দিলাম হাফ, ঠিক। তাহলে এখানে এলো 10। এবার দেখো সাইন, এই হাফটাকে আমি কি লিখতে পারি, সাইন 30 হাফ, তো সাইন পাই বাই 6 মানে সাইন 30, আর এই কস 3 পাই টি আছে যেমন লিখে নাও, প্লাস সাইন এ কস বি হলো। এবার কস এ, কস 3 √3/2 কস কতর ভ্যালু 30, তাহলে লেখো কস পাই বাই 6 ইন্টু সাইন 3 পাই টি। এবার দেখো ফর্মুলা দাঁড়িয়ে গেল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি, তাহলে সমান 10 সাইন অফ এ প্লাস বি মানে পাই বাই 6 প্লাস ফাই মানে 3 পাই টি, সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এখানে এই যে 10, এই 10টাই হচ্ছে কি দ্বিতীয়টার অ্যাম্পলিটিউড, অর্থাৎ a2 সমান কি 10 পেলাম। আর আমার কোনো কিছু নিয়ে কাজ নেই, বলেছে বিস্তারের অনুপাত, তাহলে 10/10 করো 1:1, অপশান বি। ঠিক আছে, নেক্সট 29, এটা বড় প্রবলেম, যে সরল দোলগতি সম্পন্ন একটা কণা x1 বিন্দুতে বেগ v1, x2 বিন্দুতে বেগ v2, হ্যাঁ এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে দূরত্ব, তাহলে কোন রিলেশনটা সঠিক হবে, মানে এই ধরো মিন পজিশন, যাত্রা শুরু করলো, এটা হচ্ছে তার এ, তাহলে কোনো একটা পয়েন্ট ধরো এখানে পৌঁছালো, সেটা হচ্ছে x1, সেই জায়গায় তার বেগ v1, আর মনে করো x2তে পৌঁছালো, সেই জায়গায় তার বেগ v2। তাহলে টাইম পিরিয়ড বা বিস্তার কি বার করব আমরা দেখে নিই, টাইম পিরিয়ডটা আমরা বার করি। ওকে, তাহলে এখান থেকে বেগ যেহেতু দিয়েছে, বেগ দিয়েই আমরা ব্যাপারটা শুরু করি।
v1 সমান প্লাস মাইনাস ওমেগা অফ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস এক্সের জন্য x1 স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার করি v1 স্কোয়ার সমান পাবো ওমেগা স্কোয়ার অফ এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ক্লিয়ার? ওকে, একইভাবে আমরা v2কে লিখতে পারি v2 স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার অফ এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ক্লিয়ার? এবার v1 স্কোয়ারকে v2 স্কোয়ার থেকে বিয়োগ করো, মানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার করছে, তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি ওমেগা স্কোয়ার অফ x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ওমেগাটাকে বার করতে চাইছি, তো ওমেগা সমান রুট ওভার v1 তার স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ওমেগা হচ্ছে 2π/t, তাহলে t সমান 2π/ω, তাহলে ওমেগা t সমান 2π/x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। দেখো ম্যাচ করছে উপরের অপশানের সাথে, এটাই হচ্ছে রিলেশন অপশান বি। কণাটার তাহলে টাইম পিরিয়ড হবে 2π√x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, মানে উপরে 2 1 নিচে 1 2 থাকবে, এবং ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি রেশিও। নেক্সট, একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করলে স্থিতিশক্তি হচ্ছে ইউ। স্প্রিংটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে স্থিতিশক্তি কী হবে? স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা কি পেয়েছি? পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি, তাহলে ইউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এক্স হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি স্প্রিংটার, ওকে, এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারো। তাহলে যদি দুটো রেশিও করে, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে অবশ্যই 1 1 থাকলে 1 2 থাকলে এখানে 1 2 হবে তার স্কোয়ার। এবার প্রথম ক্ষেত্রে 2 বৃদ্ধি, দ্বিতীয় ক্ষেত্রে 10, তাদের স্কোয়ার করো, তাহলে পাচ্ছি 1 5 স্কোয়ার। 1 5 স্কোয়ার মানে হচ্ছে 1 25, অর্থাৎ 1 25 এলো। তাহলে u1/u2 সমান 1 25, তাহলে u2 সমান কি 25 ইন্টু u1। এই u1 কি বলা হয়েছে? ইউ, এই যে বলেছে ইউ, তাহলে 25 ইউ হবে অ্যান্সার। নেক্সট, সাম্য অবস্থান থেকে একটি কণা সরল দোলগতি সম্পন্ন করছে, বিস্তার এ, মোট শক্তি ই। এবার কোনো এক সময় গতিশক্তি 3/4 ই হবে, সরণ তাহলে কত হবে? কত দূরে 3/4 ই হয়? এগুলো আমি শর্ট ট্রিক্সে করিয়েছি, দেখো কিভাবে করবে। গতিশক্তির কথা বলেছি, তাহলে জাস্ট কাইনেটিক এনার্জি 4-5টা ভাগ করে নাও। এটা হচ্ছে 0, এটা হচ্ছে এ, এর অর্ধেক মনে করো এটা a/2। আরেকটা পয়েন্ট করো, সাইন 45 হয় a/√2, সাইন 60 হয় √3 a/2, মানে √3/2 হয়। ঠিক কি বলেছিলাম? মূল বিন্দুতে এনার্জি ম্যাক্সিমাম, তাই হচ্ছে টোটাল এনার্জির সাথে সমান। তারপরে 25% কমবে, মানে 100% হলে এটা 75% অফ টোটাল এনার্জি, এটা 50% অফ টোটাল এনার্জি, এটা 25% অফ টোটাল এনার্জি, এখানে গিয়ে 0% হবে কাইনেটিক এনার্জি। এবার বলেছে কোন এক সময় গতিশক্তি 3/4 ই, 75% মানেই হচ্ছে 3/4, টোটাল এনার্জি 3/4, তাহলে কত ডিস্টেন্স এটা? x = a/2, অপশান বি। যদি বলতো 25% হবে টোটাল এনার্জি, তখন √3 a/2 এই অ্যান্সারটা হতো। ক্লিয়ার? একটি সরল দোলকের স্থিতিশক্তি এবং সাম্য অবস্থান থেকে সরণ লেখচিত্র কী হবে? তাহলে স্থিতিশক্তি ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এটাই তো ফর্মুলা। তাহলে স্থিতিশক্তির লেখচিত্র কী হবে? আমরা করেছি, স্থিতিশক্তি, গতিশক্তি, টোটাল এনার্জি। তাহলে মূল বিন্দু এক্স যদি 0 বসায়, স্থিতিশক্তি 0, এবং প্রান্ত বিন্দুগুলোতে ম্যাক্সিমাম। তাহলে এরকম আমরা গ্রাফ পেয়েছিলাম, আর পোটেনশিয়াল এনার্জিটা ঠিক উল্টো পেয়েছিলাম। এবং এটা মূল বিন্দুর উভয় দিকেই ফিগারটা সেম, জাস্ট মিরর ইমেজ একে অপরের। তাহলে এটা প্রতিসম হবে, সিমেট্রিক ছবি হবে, এবং অধিবৃত্ত। নেক্সট, একটি দোলকের গতিশক্তি যখন মোট শক্তির 1/4 হয়, তখন ওয়াই আর এর মধ্যে সম্পর্ক কী? গতিশক্তি আর মোট শক্তি 1/4 মানে 25%। কখন হয়? এই মাত্র বললাম ছবিটা এঁকে। 25% মানে প্রথমে 100%, 75, 50,
25 0 এই জায়গাটা কোথায়? এটা কোথায়? √3a/2। তাহলে y সমান হবে √3/2 ইন্টু a। এটা অ্যান্সার। ক্লিয়ার? অঙ্ক আমাকে করতে হবে না। সরল দোলগতি কোন অবস্থানে মোট শক্তির অর্ধেক হচ্ছে স্থিতিশক্তি, বাকি গতিশক্তি? দেখো ইজি, মানে অর্ধেক মানে কি 50%, গতিশক্তি 50%, স্থিতিশক্তি কোথায় হবে? 100, 75, 50, এটা 0, এটা a/2, এটা a/√2। আমরা জানি a/√2তে প্লাস মাইনাস a/√2তে কী হয়? স্থিতিশক্তি গতিশক্তি সমান, এবং সেটা টোটাল এনার্জির হাফ। নেক্সট, সরণ যখন বিস্তারের অর্ধেক, স্থিতিশক্তি আর মোট শক্তির অনুপাত। দেখো ভালো করে দেখো, সরণ যখন বিস্তারের অর্ধেক, অর্থাৎ জাস্ট সিম্পল a/2তে বস্তুটা রয়েছে, এখানে রয়েছে, তখন স্থিতিশক্তি কি হবে? আচ্ছা, তুমি গতিশক্তি জানলে স্থিতিশক্তি বার করতে পারবে। তাহলে এখানে 100% হয় গতিশক্তি, 75% হয় গতিশক্তি। তাহলে 100 - 75 অর্থাৎ 25% হবে এখানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, কারণ টোটাল এনার্জি 100%। এবার রেশিও বার করতে বলেছে, কার? পোটেনশিয়াল এনার্জির এবং টোটাল এনার্জির। দেখো টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট SHM এর ক্ষেত্রে, তো সেটা সবসময় 100% হবে। পোটেনশিয়াল এনার্জি কত? 25%। তাহলে 1/4। এটাই যদি কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি দিত, কি হতো? 3/4 হতো। বোঝা গেছে? সরল দোলগতির গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ। এবার একটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, তাহলে সরণের সাথে এর কি সম্পর্ক হবে? দেখো এটাকে তোমাকে করে আমি দেখাচ্ছি। গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ, মানে কাইনেটিক এনার্জি সমান 1/n অফ পোটেনশিয়াল এনার্জি। এটা বেসিক থেকে দেখো কিভাবে করে। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমাকে পুট করতে হবে। ওকে, ½ m v², যেটা ½ m⍵² a² - x², এটা সমান 1/n পোটেনশিয়াল এনার্জি কি? ½ m⍵² x²। এই ½ m⍵² লেখার কোনো প্রয়োজন নেই, দুদিক থেকে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? a² - x² সমান x²/n। তাহলে x² এটাকে নিয়ে চলে আসছে এদিকে, তাহলে a² সমান x²/n প্লাস x², অর্থাৎ x² যদি কমন নিই 1 + 1/n আসছে। ঠিক, তাহলে x সমান কি? রুট করে দাও বাইকটাকে আমি ঘুরিয়ে দিলাম, উপরে নিয়ে চলে গেলাম, কি পড়ে থাকবে? n/1 + n, কারণ এটাকে যদি লসাগু করো পড়ে থাকবে নিচে n, উপরে থাকবে 1 + n, তাই ঘুরে গেল n/1 + n। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট এবং অ্যামপ্লিটিউডের মধ্যে রেশিও √n/1 + n এই টাইপের। এবার যদি বলে যে সরল দোলগতির গতিশক্তি স্থিতিশক্তির 1/3 গুণ, তাহলে n এর জায়গায় 3 বসিয়ে দেবে, √3/4a, √3/2a উত্তর চলে আসবে। এই ফর্মুলাটাও তুমি মনে রাখতে পারো, যদি আগেরটা কঠিন মনে হয় ডাইরেক্ট বসিয়ে দেবে। নেক্সট, কি দিয়েছে? স্প্রিং ধ্রুবক দিয়েছে, কে এর ভ্যালু। প্রথমে 5 সেন্টিমিটার বাড়ানো হলো একটা স্প্রিংকে টেনে, পরে আরও 5 সেন্টিমিটার বাড়ানো হলো, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ঠিক, এটা হচ্ছে কে এর ভ্যালু। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান কি? ½ x², ½ x দু রকম আছে, x² - x1²। এগুলো ওয়ার্ক ডানের চ্যাপ্টারে করানো হয়, এখানে দেওয়া হয়েছে তাই। তাহলে x2 কত হবে? প্রথমে সেন্টিমিটার আছে, এখানে নিউটন/মিটার আছে, আগে সব একটা এককে নিয়ে আসো। x1 কত দিয়েছে? 5 সেন্টিমিটার, অর্থাৎ 0.5 মিটার, 0.05 মিটার। x2 কী হবে? প্রথমে 5 পরে 5, 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। তাহলে x2² মানে 0.1 তার স্কোয়ার মাইনাস x1² 0.05 তার স্কোয়ার। এটা ক্যালকুলেট করো, কে এর যে ভ্যালু উপরে দিয়েছে পুট করো, ঠিক আছে? আসবে 18.75। একক কি আসবে ওয়ার্ক ডানের? নিউটন মিটার।
ঠিক আছে, বা জুল। সরল দোলগতি সম্পন্ন কোনো কণার গতিশক্তি স্থিতিশক্তির 1/3, সরল বিস্তারের x% হলে x এর মান কত হবে? আগের ফর্মুলাতে বসাতে পারো, এই যে √n/n+1 এলো যেটা, আর এটাকে অন্য টাইপে আমি করাচ্ছি। দেখো ওটা তো করতেই পারবে, এটা একটা অন্য প্রসেসে দেখো, ব্রেনটা আরও খুলবে। কি বলছে? স্থিতিশক্তির 1/3 হচ্ছে গতিশক্তি, তাহলে কাইনেটিক এনার্জি আপন পোটেনশিয়াল এনার্জি, এটা সমান হচ্ছে 1/3। মানে পোটেনশিয়াল এনার্জি যদি 3 ভাগ হয়, কাইনেটিক এনার্জি হবে 1 ভাগ। এবার ওই ডায়াগ্রামটা একবার এঁকে নাও। 4টে পয়েন্ট করো। 0, a/2, a/√2, √3, a/2, আর একটা a। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, আমি কাইনেটিক এনার্জিটা লিখছি। কাইনেটিক এনার্জি এখানে 100%, 75%, 50, 25, 0। পোটেনশিয়াল এনার্জি 100 থেকে বিয়োগ করে করে লিখবে, মানে উল্টো দিক থেকে লিখবে 175 এরকমভাবে। ঠিক আছে, বাদ দাও। পোটেনশিয়াল এনার্জি যদি 3 গুণ কাইনেটিক এনার্জির, এর অর্থ তাই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি 3 গুণ। দেখো এটা হচ্ছে কাইনেটিক এনার্জির লাইন। যদি আমি পোটেনশিয়াল এনার্জির লাইনটা আঁকি, এখানে হবে 100%, এটা 75, 50, দেখো উপর নিচে যোগ করে যেন 100 আসে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জির 3 গুণ, তাহলে কাইনেটিক এনার্জি যদি 25 হয়, পোটেনশিয়াল এনার্জি কত? 75। দেখো 25-এর 3 গুণ 75, ঠিক বলছি তো? তাহলে এক্স এর মান কত? এই যে এক্স, এটাই তো এক্স। এক্স হচ্ছে √3/2 × a, এটাই চেয়েছে এবং সেটা পার্সেন্টেজে চেয়েছে এক্স এর মান। তো √3/2 এটাকে যদি তুমি ক্যালকুলেট করো 87% আসবে। 87% অফ এ, মানে টোটাল এ যদি 100 সেন্টিমিটার হয়, তো 87 সেন্টিমিটার দূরত্বে তোমার পোটেনশিয়াল এনার্জি হবে কাইনেটিক এনার্জির 3 টাইমস। বোঝা গেল? এবার দেখো এম ভরের একটা কণা সরল দোলগতি দেখাচ্ছে, বিস্তার দিয়েছে, কম্পাঙ্ক দিয়েছে, সাম্য অবস্থান থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত দোলনকালে গড় গতিশক্তি কত? গড় গতিশক্তি কোথা থেকে? সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে লেখো যে x = a sin ω t। এখানে ওমেগার কোনো টার্ম নেই, এন আছে একটা, ভি আছে, এন আছে, তো ওমেগাকে চেঞ্জ করব আমরা। ওকে, গতিশক্তি তো ভেলোসিটি আমাকে বার করতে হবে, যেহেতু ½ m v² লাগবে, তাহলে a ω cos ω t। আচ্ছা, কাইনেটিক এনার্জি কি? ½ m v², তাহলে ½ m a² ω² cos² ω t, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা। এবার যদি আমরা অ্যাভারেজ বার করতে চাই, কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজের চিহ্ন, সেটা সমান ½ m a² ω² cos² ω t যে অ্যাভারেজ ভ্যালু, সেটা হয় অর্ধেক, হাফ। ম্যাথামেটিক্সে এটা তোমরা জানবে, cos² ω t অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। বোঝা গেছে? তাহলে এখান থেকে পাবে 1/4 m ω² ওমেগার টার্মে নেই, ওমেগাকে 2π এনে লিখে ফেলো, 1/4 m 2πn তার স্কোয়ার অফ a²। তাহলে এটা 4 হয়ে যাবে, এই 4-এর সাথে এই 4 কেটে যাবে, পরে থাকবে কি? π² m a² n²। অপশান এ। ক্লিয়ার হয়েছে? এক্স বার করবে, ভি বার করবে, কাইনেটিক এনার্জির ফর্মুলায় বসাবে, তারপর যেহেতু বলেছে অ্যাভারেজ কত হবে, সেই cos² ω-টির অ্যাভারেজ ভ্যালু হয় হাফ, sin² তাই হয়, বসিয়ে দিয়ে পেয়ে যাবে। নেক্সট কত নাম্বার প্রবলেম হবে? 40। বলছে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? এন বার করতে দিয়েছে। এবার জানো যে সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড কি হয়? 2 সেকেন্ড, মানে একবার পুরো ঘুরে আসবে, কমপ্লিট অসিলেশন করবে, 2 সেকেন্ড লাগবে। তো এন সমানই আমরা জানি 1/t, তাই তো? টাইম পিরিয়ডের ইনভার্স, তাহলে হাফ মানে 0.5 হার্জ। নেক্সট প্রবলেম ইন্টারেস্টিং ওয়েতে করাবো। দেখো, একটি দোলকের পর্যায়কাল যদি 10% বৃদ্ধি করা হয়, তাহলে 10% বেড়েছে ধরো, তাহলে দৈর্ঘ্য কত বাড়বে? হ্যাঁ, তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা জানি, t = 2π
√L/G, এটা একটা সরল দোলকের টাইম পিরিয়ডের ফর্মুলা। আমার কি প্রয়োজন? টাইম পিরিয়ড প্রয়োজন এবং দৈর্ঘ্যের সাথে কি রিলেশন? √L এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক? তাহলে টাইম পিরিয়ড বেড়েছে 10%। মনে করো তোমার টাইম পিরিয়ড ছিল 100, সেখান থেকে হয়েছে 110, তাহলে লেন্থকে কত বাড়াতে হবে? তুমি অপশান দিয়েও করতে পারো। আমি প্রথম অপশানটা চুজ করলাম। ধরো মনে করো 21% বাড়বে, মানে কি লেন্থের ক্ষেত্রে 100 ছিল, বেড়ে হলো 121। যেহেতু লেন্থের রুটের সাথে টি প্রপোর্শনাল, তাহলে এটাকে রুট করো, তাহলে টি পেয়ে যাবে। দাঁড়াও, এটাকে পরের লাইনে লিখছি। এটা হচ্ছে লেন্থের রেশিও, তাহলে টাইমের রেশিও যদি আমরা বার করতে চাই তো এটাকে রুট করলে কি আসবে? 10, আর 11 121, 11। তাহলে আগে 10 ছিল, পরে 11 হয়েছে। এর অর্থ কি? অর্থ হচ্ছে কত বেড়েছে? 1 বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে? 10টা বেস, 10-এর রেসপেক্টে 1 বেড়েছে। পার্সেন্টেজ করলে ইন্টু 100 করে দেবে। তাহলে এটা বেসিক্যালি কি 10%। দেখো উত্তরের সাথে ম্যাচ করছে। এখানে বলেছিল টাইম পিরিয়ড 10% বাড়বে, দেখো এলো 10%। উত্তরও আমার ম্যাচ করলো 21কে ধরে, তাই 21 দিয়ে আমার অ্যান্সারটা কারেক্ট। বোঝা গেল? অপশান দিয়ে চেক করলাম। ওকে, নেক্সট। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পৃথিবীতে 1 মিটার, ভর এবং ব্যাস দ্বিগুণ এমন কোনো গ্রহে দৈর্ঘ্য কত হবে? অবশ্যই দৈর্ঘ্য চেঞ্জ হবে। অন্য গ্রহে যাচ্ছি আমি। দেখো ভর এবং ব্যাসকে দ্বিগুণ করা হচ্ছে না, ওই গ্রহের ভর পৃথিবীর ভরের দ্বিগুণ এবং তার ডায়ামিটারও দ্বিগুণ। কাকে নিয়ে গেছে? আছে সেকেন্ড দোলক, মানে একটা পেন্ডুলামকে। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π √L/G। জি চেঞ্জ হবে। তাহলে যদি আমরা জি এর ফর্মুলা লিখি, সেটা হচ্ছে G⁻M/r², মহাকর্ষ অধ্যায় থেকে, যেখানে ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে আমার রেডিয়াস অফ আর্থ। এবার অন্য গ্রহে যখন আমি নিয়ে যাচ্ছি তখন সেই জি চেঞ্জ হয়ে ধরো মনে করলো G' হলো, তাহলে G'/G কি দাঁড়াবে? দেখো জি তো কনস্ট্যান্ট, এম এর সাথে সরল অনুপাত, তাহলে M'/M হবে, ইন্টু আর এর সাথে ব্যস্তানুপাত, তাহলে R/R' হবে, তার স্কোয়ার। উল্টে যাবে, ড্যাশটা নিচে চলে আসবে। এবার দেখো মাস বলেছে দ্বিগুণ করা হয়েছে, মানে M' হচ্ছে 2m, মাসকে আমরা করেছি দ্বিগুণ, আর ব্যাসকে দ্বিগুণ করলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়, তাহলে ব্যাসার্ধও আমরা করলাম দ্বিগুণ, মানে হাফ হলো এখানে, R' যেহেতু নিচে আছে তার স্কোয়ার করলাম। তাহলে বেসিক্যালি 2 × 1/4, মানে বেসিক্যালি হাফ আসছে, অর্থাৎ G' সমান G/2, অর্থাৎ 50% হয়ে যাচ্ছে এফেক্টিভ জি। তাহলে এটা G' যদি বলে দিই, G' সমান কি পাচ্ছে? G/2। ওকে, যেহেতু এটা বলেছে সেকেন্ড দোলক, অর্থাৎ এর যে টাইম পিরিয়ড টি সেটা 2 সেকেন্ডই থাকবে কনস্ট্যান্ট, তাহলে এই টি হয়ে যাবে কি কনস্ট্যান্ট। ওকে, তাহলে টি যদি কনস্ট্যান্ট হয়, ডাইরেক্টলি দেখো জিটাকে যদি বাঁ দিকে পাঠিয়ে দাও, দেখতে পাচ্ছি এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জি। তাহলে জি যদি হাফ হয়, এলকেও হতে হবে হাফ, L' সমান হয়ে যাবে L/2, তাই না? তাহলে আমার সেকেন্ড দোলককে নিয়ে গেছে, তাহলে টি কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, রুটটাকে যদি তুলে দিই তাহলে দেখতে পাবে এল প্রপোর্শনাল টু জি, এল বাড়লে জি বাড়বে, তাহলে জি হাফ হয়েছে, এল হয়ে যাবে হাফ মানে কি 0.5। তাহলে একটা সেকেন্ড দোলককে পৃথিবীতে দোলালেও 2 সেকেন্ড পাবো, অন্য গ্রহে দোলালেও 2 সেকেন্ড পাবো, কিন্তু তার লেন্থ চেঞ্জ হয়ে 1/2 মিটার হয়ে গেছে। নেক্সট প্রবলেম। একটি সরল দোলকের কম্পাঙ্কের মানে এনের ফ্রিকোয়েন্সির কীরকম পরিবর্তন হবে যদি একে পৃথিবী থেকে খনিতে নিয়ে যাই? সরল দোলক নিয়ে যাচ্ছি, তো অবশ্যই খনিতে জি কী হবে? কমবে, সারফেসে সব থেকে বেশি, খনিতে কমবে, উপরে গেলেও কমবে। তাহলে টাইম পিরিয়ড কী হবে? বাড়বে, টাইম পিরিয়ড বাড়বে, অ্যান্সার হবে টাইম পিরিয়ড বাড়বে। টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি আবার ইনভার্স রিলেশন, তাহলে অ্যাকচুয়ালি এন কমবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমবে, দোলার সংখ্যা কমে যাবে। অপশান বি। নেক্সট প্রবলেমটা দেখো,
এই একটু আগে যে প্রবলেমটা করলাম সেটাই ঘুরিয়ে দিয়েছে। আগে 21% উত্তর ছিল, এখন দেখো 10% উত্তর বেরোবে। দেখো দৈর্ঘ্য 21% বাড়ানো হয়েছে, ঠিক হ্যাঁ, অর্থাৎ টি প্রপোর্শনাল টু √L, এটা আমরা পেয়েছি। তাহলে 100 ছিল ধরো লেন্থ, 21 বেড়েছে, 100 + 21 121, এটা হচ্ছে লেন্থের রেশিও। তাহলে টাইম পিরিয়ডের রেশিও কী হবে, √ করো 10 বেরোবে, আর এটা 11 বেরোবে। কেন রুট করছে, এই যে √L এর সাথে প্রপোর্শনাল, তাহলে 1 বাড়ছে 10-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে 10%, তাহলে দোলনকাল 10% বেড়ে যাবে। একটি সরল দোলকের পর্যায়কাল কীরূপ হবে যদি একে চাঁদে নিয়ে যাওয়া হয়? তো জি চাঁদে কি হয়, পৃথিবীর যে জি তার 1/6, মানে জি কমে যাচ্ছে চাঁদে, তাহলে চাঁদে যদি জি কমে যায় টাইম পিরিয়ড বেড়ে যাবে, তাহলে 45A, তাই না? নেক্সট 46, একটি সরল দোলকের দৈর্ঘ্যকে 9 গুণ, পিণ্ডের ভরকে 4 গুণ করলে টাইম পিরিয়ডের কি পরিবর্তন হবে? কি বলেছে, সরল দোলক। চেক করে নেবে যে এটা সরল দোলক না স্প্রিং মাস সিস্টেম। আচ্ছা, টি সমান 2π√L/g, তো লেন্থকে n গুণ করেছে, পিণ্ডের ভর, দেখো এখানে মাসের কোনো রকম টার্ম নেই, ঠিক তো মাস এখানে কোনো রকম এফেক্ট ফেলবে না, তাহলে জাস্ট লেন্থকে তুমি করে দাও 9 গুণ, তাহলে টি ড্যাশ হয়ে যাবে সমান 2π√L হয়ে যাচ্ছে 9L/g, 9 যদি রুটের বাইরে বেরোয় 3 হবে, আর এটাকে পুরো টি লিখলাম, তাহলে টি ড্যাশ হচ্ছে 3 গুণ আগের টাইম পিরিয়ডে। ওকে, দম দেওয়া কোনো যন্ত্রকে চাঁদে নিয়ে গেলে কি হবে? দম দেওয়া কোনো ঘড়ি, দম দেওয়া ঘড়িতে স্প্রিং থাকে, স্প্রিংটা গুটিয়ে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়, তারপর সেটা কাইনেটিকে রূপান্তরিত হয়। তো দম দেওয়া ঘড়িতে স্প্রিং মাস সিস্টেম, বেসিক্যালি স্প্রিং মাস সিস্টেমের টাইম পিরিয়ড কী হয়, 2π√m/k। দেখো এখানে কি কি কনস্ট্যান্ট আছে, 2π কনস্ট্যান্ট, m হচ্ছে স্প্রিংয়ের মাস, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এটা কখনই মাস তো কখনোই চাঁদে নিয়ে গেলে চেঞ্জ হবে না, ওজন চেঞ্জ হবে, মাস চেঞ্জ হবে না, তাহলে এখানে সব কিছু কনস্ট্যান্ট টার্ম রয়েছে, তাহলে ঘড়িটার কোনো রকম কিছু পরিবর্তন দেখাবে না, টাইম পিরিয়ডে কোনো চেঞ্জ হবে না। যদি এটা পেন্ডুলাম হতো তখন চেঞ্জ হতো। ওকে, নেক্সট 48, একটি সরল দোলকের পিণ্ডের দোলনকাল জলে টি এবং বায়ুতে T0, মানে বায়ুতে দোলিয়ে টাইম পিরিয়ড পেয়েছি T0, জলে দোলালে পেয়েছি টি। পিণ্ডটির উপাদানের ঘনত্ব বলেছে 4/3 1000 kg/m³, জলের ঘর্ষণজনিত বাধাকে উপেক্ষা করলে T0-এর মধ্যে সম্পর্ক। বেসিক্যালি একটা পিণ্ড রয়েছে, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, যদি পিণ্ডর ডেনসিটি রো হয় আর যে লিকুইডে একে ডোবানো হয়েছে তার ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে টাইম পিরিয়ড কী হয়, কমে যায়, টাইম পিরিয়ড বেড়ে যায়, যেহেতু ঘর্ষণজনিত বাধা জলের থাকবে। তাহলে টি ড্যাশ সমান আমরা যে রিলেশন পেয়েছিলাম টি ইন্টু না, একবারে ডাইরেক্ট লিখলে হবে না, আমি টিটাই বোঝাচ্ছি। টি সমান পেয়েছিলাম 2π√L/g এফেক্টিভ, সেই জি এফেক্টিভের ভ্যালু পেয়েছিলাম g ইন্টু 1 - σ/ρ, এটা পেয়েছিলাম। তাহলে এবার পিণ্ডটির ঘনত্ব রোয়ের ভ্যালু দিয়েছে 4/3 × 1000, আর সিগমা এখানে কি বলেছে, জলে, তাহলে সিগমার হচ্ছে 1000 হয় kg/m³। তাহলে যদি 1 - σ/ρ আমরা পুট করি, কি আসছে দেখো, 1 - সিগমা হচ্ছে 1000/ρ হচ্ছে 4/3 × 1000, তো 1000 কেটে যাবে, 3টা উপরে উঠে যাবে, পড়ে থাকছে 1 - 3/4, তাহলে এখান থেকে আছে 4 - 3 মানে 1/4, বেসিক্যালি 25%। তাহলে পুরো নিচের এই ভ্যালুটা আসছে কি 1/4, তাই না? তাহলে 2π√L/g ইন্টু 1/4, এই 4টাকে উপরে তুলে দিলাম, তাহলে সমান এটাকে বললাম টি ড্যাশ। তাহলে এই পুরো 2π√L/g এটা হয়ে গেল টি, আর √4 রুট থেকে বেরিয়ে এলে পাবো 2, তাহলে টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে দ্বিগুণ জলে ডোবানোয়, 2T0, T = 2T0, ঠিক আছে?
নেক্সট, যদি কোনো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2% বৃদ্ধি করা হয় তবে এটি দিনে কত সেকেন্ড ফাস্ট হবে বা স্লো হবে দেখতে হবে। আচ্ছা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2% বৃদ্ধি করা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমত ইনটিউশন থেকে তুমি দেখো, দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় মানে এল বাড়লে টি বাড়বে, টি বাড়া মানে কি, বেশি সময় দেখানো, ঘড়িটা স্লো হয়ে যাবে। তাহলে যে ফাস্ট হয়ে যাবে এই দুটো অপশান আগেই কেটে গেল। তো প্রথমত ঘড়ি স্লো হবে, স্লো হবে, স্লো হবে। এবার দেখো এই দুটোর মধ্যে কোন সেকেন্ডটা উত্তর আসে, তাহলে টাইম পিরিয়ড বার করতে হবে এবং একদিনে কত। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এটা ফর্মুলা। তাহলে যদি আমি এটাকে ডেল্টা টি বাই টি করি, চেঞ্জ সমান পাবো 2π কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এল শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে √L-কে যদি আমি ভাঙি তাহলে হাফ আসবে রুটের জন্য, আর ডেল্টা L/L, এটা ডাইমেনশন অ্যানালিসিসে ওই চ্যাপ্টারে আমরা করেছি, প্রথম চ্যাপ্টার ক্লাস 11-এর। এবার একদিনে কত হবে, তো একদিন মানে তো সেকেন্ড দোলক একদিনে কত, তাহলে টি সমান টাইম পিরিয়ড বেরোবে, একদিন মানে 24 ঘন্টা, ঘন্টাকে 60 দিয়ে গুণ করো মিনিট, আবার 60 দিয়ে গুণ করো সেকেন্ড, যেটা আসবে 86,400 সেকেন্ড। আমাকে বার করতে হবে ডেল্টা টি, মানে কতটা ফাস্ট হচ্ছে, মানে কতটা স্লো হচ্ছে ঘড়িটা। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে ডেল্টা টি সমান হাফ অফ ডেল্টা L/L। ডেল্টা এল মানে কি, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। দেখো দৈর্ঘ্য 2% বৃদ্ধি পাচ্ছে, মানে এর ভ্যালু 2 যদি লিখি, ক্যাপিটাল L 100, মানে অ্যাকচুয়াল লেন্থ যদি 100 থাকে, চেঞ্জ হয়েছে 2, ইন্টু এই যে ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টিকে এখানে নিয়ে আসছি, তাহলে এটা ক্যাপিটাল টি 86,400। এই দুটো শূন্য কাটলো, 2ও কাটলো, পড়ে আছে 864 সেকেন্ড। এটা অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটাও দেখো ইম্পর্টেন্ট, বলছে একটা দোলক ঘড়ি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। আচ্ছা, এবার 40 ডিগ্রি উষ্ণতায় রাখা হলে দিনে কত স্লো বা ফাস্ট হবে, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার ভ্যালু দিয়ে দিয়েছে। আমরা এটাও ক্লাসে করিয়েছি এবং ডেরিভেশনও করে দিয়েছি যে কত ফাস্ট বা স্লো হবে তার যে ফর্মুলা ডেল্টা টি সমান কি বলেছিলাম, যে 50% অফ আলফা অফ ডেল্টা থিটা। কি আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে, ডেল্টা থিটা মানে কতটা টেম্পারেচার বেড়েছে বা কমেছে সেটা দিয়ে যদি গুণ করে তার হাফ করে দেয়, 50% মানে কি হাফ, তাহলে আমরা কতটা ফাস্ট বা কতটা স্লো ঘড়িটা শো করছে সেটা পেয়ে যাব। দেখো তাহলে আলফার ভ্যালু কত, 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। চেঞ্জ ইন টেম্পারেচার আগে ছিল 20, এখন 40, তাহলে ডিফারেন্স কত, 20। তাহলে 20 আমরা ডিফারেন্স রাখলাম, আর 50%-এর ভ্যালু হচ্ছে হাফ, 50% মানে কি হাফ, তো এটা কেটে 10 হলো, 120 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে ডেল্টা টি। এবার দিনে কত হবে, দিনে, তাই না? তাহলে এখানে যদি ক্যাপিটাল টি দিয়ে গুণ করে দিয়ে আসি তাহলে একদিনে পেয়ে যাব। তাহলে একদিন সমান কত সেকেন্ড, 86,400, 86,400 সেকেন্ড। গুণ করো, এবার গুণ করে যা পাবে 10.3 সেকেন্ড অ্যান্সার, অপশান এ। তাহলে 100টার মধ্যে হাফ কোশ্চেন আমরা করে ফেললাম। পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাই 51। একটি সেকেন্ড দোলককে পৃথিবী থেকে পৃথিবীর চারপাশে আবর্তনরত কোনো মহাকাশ গবেষণাগারে নিয়ে যাওয়া হলো, বা স্যাটেলাইটে তুমি নিয়ে যেতে পারো। যদি এই গবেষণাগারটি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ ব্যাসার্ধ সমান উচ্চতায় থাকে তাহলে দোলকটির দোলনকাল কত হবে। তোমাকে এখানে বোকা বানাচ্ছে, এইসব ব্যাসার্ধ টার্মগুলোকে লিখেছে। তুমি জানো যে স্যাটেলাইট যে পৃথিবীর চারিদিকে আমাদের ঘুরছে, পৃথিবীকে আবর্তন করছে, সেখানে জি নেই, কোনো রকম গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি ফ্রি স্পেস। তাহলে টি সমান 2π√L/g, যেহেতু সেকেন্ড দোলককে নিয়ে গেছে, জি যদি 0 হয়ে যায় টাইম পিরিয়ড কী হবে, ইনফাইনাইট, অসীম। তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। 51 হলো। 52, পৃথিবী পৃষ্ঠে একটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, তার টাইম পিরিয়ড টি। অন্য কোনো উপগ্রহের টাইম পিরিয়ড টিএস হলে কে বড়, কে ছোট, কে সমান, কি ঘটনা ঘটবে? দেখো
টাইম পিরিয়ড, হ্যাঁ, রুট জি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমাকে অন্য গ্রহের জিকে জানতে হবে। কোনো একটা গ্রহ যদি পৃথিবীর থেকে জি বেশি হয় তাহলে সেখানে টাইম পিরিয়ড কম হবে। আবার সেই গ্রহে যদি জি পৃথিবীর থেকে কম হয়, যেমন বেশি হচ্ছে বৃহস্পতিতে, পৃথিবীর থেকে কম যদি হয় যেমন শনি গ্রহ, সেখানে যদি সেকেন্ড দোলককে নিয়ে যাও তার টাইম পিরিয়ড বেড়ে যাবে। তাহলে আমাকে জিকে অবশ্যই জানতে হবে টাইম পিরিয়ডকে জানার জন্য, তাই না? তাই এটাও হবে না, এটাও হবে না, সমান হবে সে কথাও বলতে পারবো না। তাহলে টিএস পরিমাপ করা সম্ভব নয়। অন্য উপগ্রহে যখন টাইম পিরিয়ড বার করবো সেটা বার করতে পারবো না, কারণ আমাকে এখানে ইনফরমেশন ইনসাফিসিয়েন্ট রয়েছে। আমাকে জানিয়ে দিতে হবে জিটার রেশিও। 53, একটি সরল দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল T1, ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় T2, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই মনে করো আমার ভূপৃষ্ঠ। এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, মানে 6400 কিলোমিটার উচ্চতায় আমি টাইম পিরিয়ড বার করছি T2, ভূপৃষ্ঠে হচ্ছে T1। তাহলে T2 আর T1 এর রেশিও কী হবে? কাকে নিয়ে গেছি? সরল দোলকে। তাহলে অবশ্যই জি চেঞ্জ হবে, জি তো চেঞ্জ হবেই। তাহলে আমি যদি লিখি T সমান 2π√L/g, ক্লিয়ার? এল এখানে কনস্ট্যান্ট রয়েছে, আমি জি চেঞ্জ করব। তাহলে জি এর ফর্মুলা আমরা জানি GM, ক্যাপিটাল GM/r²। এটা কোথায়? এটা সারফেসে। আরেকটা জি, এটাকে বললাম সারফেসেরটাকে আমরা 1 দিচ্ছি, আর যেটা উপরে সেখানে G2 নাম দিলাম, গ্র্যাভিটি। সেটা হবে GM/r, আর ওপরে, তাহলে r+r। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা কত? এখানে ধরো পৃথিবীর কেন্দ্র, এটা অলরেডি r ডিস্টেন্সে সারফেস রয়েছে, তাহলে r+r হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি GM/4r²। এটা হচ্ছে G2-র ভ্যালু। তাহলে দেখো টি এর সাথে যে ব্যস্তানুপাতিকে রুটের সাথে আছে, অর্থাৎ যদি আমি লিখি T2/T1 সমান, আমরা রুটের মধ্যে 2π আর এলকে যেহেতু কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলাম, কাটাকুটি হয়ে যাবে এমনি, তাহলে 2-1 যদি থাকে জিটা হবে 1-2, এটা 1 হবে, এটা 2 হবে, কারণ ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এবার ভ্যালুগুলো যদি পুট করো, √, G1 হচ্ছে GM/r², G2 হচ্ছে GM/r²-এর জায়গায় আমি এখানে লিখতে পারি G1/4। তাহলে G1/G2 হচ্ছে G1/4, 4টা উপরে উঠে গেল। তাহলে G1 কেটে গেল, √4 মানে 2। তাহলে T2/T1 এর রেশিও হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো 5 গ্রাম ভরের একটি বস্তুকে একটি স্প্রিংয়ের এক প্রান্তে ঝুলিয়ে দোলানো হলো। y সমান এই সমীকরণ অনুযায়ী স্প্রিং কনস্ট্যান্ট কী হবে? কে এর ভ্যালু বার করতে দিয়েছে। কে সমান আমরা জানি m², যেহেতু ওমেগা সমান √k/m, তো m হচ্ছে 5 গ্রাম, গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে 5 × 10⁻³ কেজি হলো ওমেগা। a sin ওমেগাটি, ওমেগা হচ্ছে এখানে বেসিক্যালি 6, 6 × 36, 36 × 5, 3 × 5 = 15, 5 × 180 × 10⁻³ অপশান সি। ক্লিয়ার? নিউটন পার মিটার। নেক্সট, স্প্রিংয়ের সাহায্যে ঝোলানো m ভরের একটি বস্তুর টাইম পিরিয়ডটি, স্প্রিংয়ের ভর নগণ্য হলে ওর সাথে আরও স্মল m ভর যুক্ত করলে টাইম পিরিয়ড কী হবে? এটা ক্যাপিটাল এমই হবে, নাহলে উত্তর মিলবে না। মানে একটা স্প্রিংয়ের সাথে ক্যাপিটাল M ঝোলানো আছে, টাইম পিরিয়ডটি, আর যদি দ্বিতীয় কেসে ওর সাথে আরও m ঝুলিয়ে দিই, মানে m+m 2 ক্যাপিটাল M, সেক্ষেত্রে টাইম পিরিয়ড কী হবে? তাহলে যেহেতু এটা স্প্রিং মাস সিস্টেম, তাহলে T = 2π√m/k হচ্ছে ফর্মুলা। তো 2π কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট। যদি আমরা এখানে T2/T1 এর রেশিও করি, এটাকে আমরা বললাম T1, দ্বিতীয় ক্ষেত্রে বললাম T2। তাহলে m এর সাথে সমানুপাতিক আছে √m এর সাথে, তাহলে √, এখানেও হবে m2/m1, 2-1 থাকলে 2-1 লেখো, √, m2 হচ্ছে 2m, m1 হচ্ছে m, তাহলে বেসিক্যালি √2 টাইমস, তাই না?
তাহলে বলা হয়েছে যে ওর পর্যায়কাল কত হবে T2টা বার করতে চাইছি, সেটা হচ্ছে √2 টাইমস অফ T1, যেখানে T1টাকে T বলে দিয়েছে, তাহলে √2T। নেক্সট 56, একটি স্প্রিংয়ের সাথে যুক্ত একটি ভরের সরল দোলগতির টাইম পিরিয়ড T1, ভরটিকে অন্য একটি স্প্রিংয়ের সাথে যুক্ত করলে T2 হয়। এবার শ্রেণীতে যুক্ত করলো টাইম পিরিয়ড। এই অঙ্কটা করিয়ে দিয়েছি, এই অঙ্কটা আগের দিনই আমি করেছি। এর উত্তর হবে এটা, T² সমান T1² প্লাস T2²। আমার লেকচারের যে প্লেলিস্ট আছে সিম্পল হারমোনিক মোশন, সেখানে এই প্রবলেমটা করানো আছে, ঠিক আছে। নেক্সট 57 কি বলছে, K1 এবং K2 বল ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং এম এর সাথে চিত্রের মতো যুক্ত, মানে এটা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। ফ্রিকোয়েন্সি এফ হলে যদি K1 K2 বল দুটোগুলো 4 গুণ করে দেওয়া হয়, তখন এই সমবায়ের কম্পাঙ্ক কী হবে? ওকে, ফ্রিকোয়েন্সির টার্মে আমাকে করতে হবে, যেহেতু টাইম পিরিয়ড বলেনি ফ্রিকোয়েন্সি, তাহলে টাইম পিরিয়ডের ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে লিখেছি, আমি এফ দিয়ে লিখছি। টাইম পিরিয়ডের অন্যান্য, তাহলে 1/2 স্প্রিং মাস সিস্টেম কী ছিল, 2π √m/k, তাহলে এখানে হয়ে যাবে √k/m, উল্টে যাবে। ওকে, এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার বলেছে যে প্রথমত এই চিত্র অনুযায়ী কিসের রয়েছে, প্যারালাল, তাহলে প্যারালাল কম্বিনেশনে হয় K1 প্লাস K2, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা হলো। এবার দুটোরই মান 4 গুণ করা হয়েছে, এবার বসিয়ে দাও, K1ও 4 গুণ, K2ও 4 গুণ, 2π √ 4 গুণ করা হয়েছে, তাহলে 4 টাইমস এই যে K1 প্লাস K2 আছে সেটাই রেখে দাও বাই m, এটাকে আমরা বললাম f ড্যাশ। তাহলে এই f ড্যাশ সমান হচ্ছে, এই পুরোটাকে f বলে দিলাম 4টা বাদ দিয়ে, তাহলে √4 হচ্ছে 2 আর বাকিটা হচ্ছে f। তাহলে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে, টাইম পিরিয়ড হাফ হবে, অপশান সি। মানে স্প্রিং কনস্ট্যান্ট বাড়িয়ে দিলে, স্প্রিং কনস্ট্যান্ট বেসিক্যালি কি বোঝায় বলো তো, মানে কেটা বোঝাচ্ছে যে স্প্রিংটা কতটা স্টিফনেস, কতটা কে যত বেশি হবে স্প্রিংটা তত স্টিফ হবে, মানে হাতে করে তুমি প্রসারিত করলে তোমার হাতের ওপর বেশি বল প্রয়োগ করতে হবে, মানে হাতের ওপর বেশি বল প্রয়োগ হবে। কে যত বেশি স্প্রিং তত স্টিফনেস, তত তাড়াতাড়ি সে অসিলেশন করবে, তাই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, কে বাড়লে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। স্প্রিং থেকে ঝোলানো একটি ভরের কম্পনের পর্যায়কাল দিয়েছে, স্প্রিংটিকে 4 ভাগে ভাগ করা হলে একই মানের 4টে ভাগেই আবার এম যদি ঝোলানো হয় সেই মাসটাকেই, তাহলে টাইম পিরিয়ড কী হবে, এটাও আমি লেকচারে করিয়ে দিয়েছি। এর যে প্রবলেম, লেন্থ যদি 4 ভাগ হয়ে যায়, স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যায় 4 গুণ বেড়ে যায়, সেখান থেকে এটা বেরোবে এবং টাইম পিরিয়ড হয়েই অ্যাকচুয়াল যে টাইম পিরিয়ড ছিল তার √1/√n টাইমস। তাহলে টি আপন, আমার লেকচার দেখবে বুঝতে পেরে যাবে, 4টি অংশে ভাগ করা হয়েছে, তাহলে এন এর ভ্যালু 4, √4 অর্থাৎ T/2, অ্যান্সার হবে বি। এগুলো সঠিক করে দিচ্ছি। শর্ট ট্রিক্স বেসিক্যালি মেন রেজাল্ট যেটা সেটাই শর্ট ট্রিক্স, সেটা যদি মনে রাখো তো পরীক্ষায় সুবিধা হবে কম্পিটিটিভে। 59, 1 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝোলানো হলো, পৃথিবী পৃষ্ঠে দোলনকাল টি হলে পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কী হবে? প্রথমত দেখে নাও, ঝট করে 0 বা অসীম টিক করে দেবে না, কারণ কি এটা একটা স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেমে কখনোই জি টার্মটা নেই, কি রয়েছে 2π √m/k, তো এমও কনস্ট্যান্ট থাকবে, কেও কনস্ট্যান্ট থাকবে, তাহলে টি জি এর ওপর ডিপেন্ড করে না, তাই যা টাইম পিরিয়ড ছিল সেটাই থাকবে, অপশান বি হচ্ছে অ্যান্সার। 60, কোনো স্প্রিং থেকে ঝোলানো এম ভরের বস্তুর দোলনের পর্যায়কাল 1 সেকেন্ড, 4m ভরের পর্যায়কাল কত হবে? তাহলে আমি ডাইরেক্ট যদি করি, মানে টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √m, তাহলে যদি 4m বলে √4mই করে দাও, রুটের বাইরে বেরোলে কী হবে 2 আর √m আছে, বেসিক্যালি এটা টি ড্যাশ হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ড কী হবে 2 সেকেন্ড, তাই না? 60 দ্বিগুণ হয়ে যাবে, কারণ এখানে 1 সেকেন্ড বলেছে, মানে এই টি এর ভ্যালু 1 সেকেন্ড। এগুলো ইজি কোশ্চেন, কম্পেয়ার করলেই পেয়ে যাবে, কিচ্ছু লিখতে হবে না হতো। এটাও কম্পেয়ার করে করাবো। বলছে একটা স্প্রিং থেকে এম ভর ঝোলানো আছে, টাইম পিরিয়ড টি, আরও এম ভর ঝোলানো হলো,
টাইম পিরিয়ড 5t/3 স্মল এম আর ক্যাপিটাল এম এর রেশিও। দেখো একবারে টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট এম, এটা আমি জানি। আমি লিখছি এবার দ্বিতীয় ক্ষেত্র, সেটাকে আমরা বললাম T2, প্রথম ক্ষেত্রে টাইম পিরিয়ড বললাম T1 সমান √M2/M1 হবে। তাহলে রুট ওভার M2 জায়গায় আমি কি লিখছি, প্রথমে এম ভর ছিল তো ক্যাপিটাল এম, প্রথম ক্ষেত্রে ক্যাপিটাল M1 সেখানে ছিল এম ভরের বস্তু ঝুলিয়ে, দ্বিতীয় ক্ষেত্র M2 সেখানে আরও স্মল এম ভর বাড়ানো হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই হচ্ছে রেশিও। ঠিক আছে, তাহলে সমান রুট ওভার, এটা ভাঙলে 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, এটা রেখে দাও, আমাকে বার করতে হবে এই স্মল এম বাই ক্যাপিটাল এম এই টার্মটা। আচ্ছা এদিকে আসো, T2/T1, T2 কত, প্রথমে T1 কত, প্রথমে টাইম পিরিয়ড ছিল T, নিচে রেখো T, T2 মানে দ্বিতীয় ক্ষেত্রে 5t/3, 3টা নিচে রাখলাম, টি কেটে গেল, কত পড়ে থাকছে 5-এর 3, স্কোয়ার করে দিলাম, কত হচ্ছে 25/9 সমান 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে স্মল এম আপন ক্যাপিটাল এম সমান 25/9 মাইনাস 1, 25 থেকে 9 বাদ দিলে কত হয় 16/9, অপশান সি অ্যান্সার। একটা ব্লক যার মাস এম স্প্রিংয়ের সাথে অ্যাটাচ রয়েছে, যেখানে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, হরাইজেন্টালি মানে কি এইভাবে অসিলেট করছে অনুভূমিকভাবে, যার অ্যাম্প্লিটিউড এ, ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ব্লক ডিউরিং ইটস মোশন, ম্যাক্সিমাম স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন ভি ম্যাক্স চেয়েছে, সেটা কি হয় ওমেগা এ। স্প্রিং কনস্ট্যান্ট ওমেগার টার্মে লিখতে হবে, তাহলে ওমেগা ইজিক্যাল টু হচ্ছে √K/M ইন্টু এ, এটাই অ্যান্সার, ডাইরেক্ট ফর্মুলা চেয়েছে, অপশান এ। ওকে নেক্সট যাচ্ছি 63, এইটা ইম্পর্টেন্ট, দেখো কত ইজিলি করবো, বইয়ে এটা হাফ পাতা জুড়ে সলিউশন করেছে। বলছে 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা কাঠের ব্লক খাড়াভাবে জলে ভাসছে, ব্লকের নিমজ্জিত অংশের আয়তন 200 সিসি মানে সেন্টিমিটার কিউব, ব্লকটিকে সামান্য ডুবিয়ে ছেড়ে দিলে ফ্রিকোয়েন্সি কী হবে কম্পনের, ক্লিয়ার। আচ্ছা কি দিয়েছে, ব্লকটার আয়তন দিয়েছে সিজিএসে 200 এবং আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা এই ধরো এই জায়গাটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যদি এটা সিলিন্ডার হতো তাহলে এর মাথাটা হতো, সেই আলফার ভ্যালু 10 সেন্টিমিটার স্কোয়ার। আমি একটা ফর্মুলা পড়িয়েছিলাম টাইম পিরিয়ডে, টি ইজিক্যাল টু 2π√H/G হয়, এইচটা কি যতটা অংশ তার ডুবে আছে সেটাই হয় এইচ, ক্লিয়ার। যেমন পৃথিবীর ব্যাস বরাবর ছেড়ে দিলে 2π√R/G হয়, এখানে √H/G, এগুলো মনে রাখতে হবে। তাহলে এইচ আমি কী করে বার করব, দেখো ভলিউম মানে কি ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ, এখানে লেন্থটা হচ্ছে হাইট, তাহলে ভলিউমকে মানে 200কে যদি আমি আলফা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আসছে 20 সেন্টিমিটার, তাহলে এটাই হচ্ছে তার হাইট, জাস্ট পুট করে দাও। যদি তোমার এই ফর্মুলা মনে থাকে 10 সেকেন্ডে অঙ্ক করে ফেলবে। তাহলে এইচ হচ্ছে 20, জি সিজিএসে বসাতে হবে, তাহলে 980 বসাও, 2 2 কাটো, 2 দিয়ে 49 সমান 2π√1/49, 7 হচ্ছে 49, তাহলে 2π/7। আমাকে চেয়েছে কি ফ্রিকোয়েন্সি, তাহলে এফ সমান 1/t, তাহলে 7/2π, অপশান এ। বোঝা গেল কীভাবে করলাম। নেক্সট 64, দুটো স্প্রিং আছে, স্প্রিং কনস্ট্যান্ট K1 K2 সাইড বাই সাইড প্যারালালি কানেক্টেড রয়েছে, সিঙ্গেল মাস ঝুলছে এম, মানে ছবিটা এইরকম, এই একটা স্প্রিং সাইড বাই সাইড মানে এইভাবে, তাদের এন্ড পয়েন্টে একটা সিঙ্গেল মাস এম ঝুলছে, যাদের স্প্রিং কনস্ট্যান্ট একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2, আর K1 K2 একটা রিলেশন দিয়েছে, মানে এটা 2K2 ওটা সিম্পল K2। এবার টোটাল টাইম পিরিয়ড টি যদি হয়, হাউ ডাজ দ্য টোটাল সিস্টেম টাইম পিরিয়ড টি কম্পেয়ার টু দ্য টাইম পিরিয়ড T2 ইফ অনলি স্প্রিং কে আর ইউজড। আচ্ছা এই সিস্টেমটার টাইম পিরিয়ড হচ্ছে টি, আর যদি সিম্পল ওই K2 থেকে আমি এম মাসকে ঝুলিয়ে দিই
তখন টাইম পিরিয়ড হবে T2, এটাই বলেছে। তাহলে T আর T2-র মধ্যে রিলেশন কী হবে? তো প্রথম ক্ষেত্রে যদি আমরা টাইম পিরিয়ড বার করি তাহলে প্যারালাল কম্বিনেশন আছে, T=2π√m/k হয়। তো m বাই প্যারালালে কী হবে? k1 প্লাস k2। এবার k2 সমান বলেছে k1 সমান বলেছে 2k2, বসাও 2π√m/2k2 মানে বেসিক্যালি 3k2 হয়ে যাবে নিচে। এটা হচ্ছে ফার্স্ট কেসটার টাইম পিরিয়ড। ক্লিয়ার? এটা হচ্ছে 64। তাহলে দ্বিতীয় ক্ষেত্র থেকে T2 যদি বার করি, এখানে সিম্পল 2π√m/k2 রয়েছে, তাহলে 2π√m/k2, আর কিছু দরকার নেই। তাহলে এটা T2। তাহলে এই 1/√3টাকে যদি আমি আলাদা করে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটাই দেখো T2 পড়ে থাকছে, তাহলে এটা T। তাহলে T আর T2-র মধ্যে কী রিলেশন পেয়ে গেলাম? যে T2/√3, অপশান বি। 65 নম্বর প্রবলেম কি বলছে দেখো, একটি স্প্রিংয়ের নিচে আবদ্ধ 1 কেজি ভরের একটা বস্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সরল দোলগতি করছে। তাহলে নিচের এই অপশানের মধ্যে কোন এক্সট্রা ভর অ্যাড করলে বস্তুটির যে ফ্রিকোয়েন্সি সেটা পূর্বের ফ্রিকোয়েন্সির হাফ হবে? তো আমাকে ফ্রিকোয়েন্সির টার্মটা লিখতে হবে। যেহেতু একটা স্প্রিং মাস সিস্টেম, তাহলে তার ফ্রিকোয়েন্সি n সমান কী হবে? 1/2π√k/m, টাইম পিরিয়ডের অন্যান্যক। তাহলে প্রথম ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি আমি n1 বলি, 2π কনস্ট্যান্ট এবং কেও কনস্ট্যান্ট, যেহেতু স্প্রিংটা সেম রয়েছে, মাস প্রথম ক্ষেত্রে হচ্ছে m1 বললাম। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি n2 লিখি, যেখানে এক্সট্রা কত মাস যোগ করলে ফ্রিকোয়েন্সি পূর্বের অর্ধেক হবে, তাহলে আমি এখানে বলে দিলাম যে এটা n1-এর হাফ হবে। কখন হবে? তাহলে 1/2π√k/m2। তাহলে এই দুটোকে যদি আমরা রেশিও করি, প্রথমে আছে n1, নিচেরটাই হচ্ছে n1/2 পরে উঠে গেল, ইজ ইকুয়াল টু আন্ডাররুট পরে থাকবে কি m2/m1। এবার m2-তে এক্সট্রা কত যোগ করতে হবে? m1-এর ভ্যালু বলে দিয়েছে 1 কেজি, ঠিক? পুট করো, সমান নিচে হচ্ছে 1, উপরে 1 প্লাস এক্স, মানে আমাকে কিছু অ্যাড করতে হবে, আর এখানে পড়ে রয়েছে 2। তাহলে এই এক্সটা হচ্ছে এক্সট্রা মাস, যেটা ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। তাহলে স্কোয়ার যদি করি 4 সমান 1 প্লাস এক্স আপন 1 আছে, এদিকে চলে গেল, তাহলে এখান থেকে এক্স বেরোচ্ছে 4 মাইনাস 1, 3। তাহলে এক্সট্রা আমাকে 3 কেজি ভর অ্যাড করতে হবে। এটা জেনারেল ইনটিউশন থেকেও তুমি করতে পারো। কি বলেছে? যে পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হবে। অর্ধেক কখন হবে? দেখো এনের সাথে এম এর রিলেশন রুটের ব্যস্তানুপাতিক। তাহলে এন কখন হাফ হবে? যখন এই এম এর ভ্যালু 4 হবে, রুট থেকে বেরিয়ে তবেই তো হাফ হবে। তাহলে 4 হবে, আর আগে 1 কেজি বলা হয়েছে, তাহলে এক্সট্রা আরও 3 কেজি যোগ করলে তবে এটা 4 কেজিতে পৌঁছাবে। বোঝা গেছে? তাই উত্তর হবে 3। 66 দেখো, একটা নততলের ওপর স্প্রিং মাস সিস্টেম রয়েছে। এই সিস্টেমের টাইম পিরিয়ড বার করতে দিয়েছে। তো আমরা জানি কোনো একটা স্প্রিং মাস সিস্টেম অনুভূমিক থাকুক বা হরাইজেন্টাল, মানে অনুভূমিক থাকুক বা ভার্টিক্যাল থাকুক, উল্লম্ব থাকুক বা যে কোনো নততলের উপর থাকুক, মানে যে কোনো অ্যাঙ্গেল করেই থাকুক না কেন, তার টাইম পিরিয়ডের ফর্মুলা সবসময় হয় T=2π√m/k, কোনো রকম চেঞ্জ হয় না। এখানে কেটা হচ্ছে কে ইকুইভ্যালেন্ট বললাম, কারণ এখানে আমরা দেখছি এটা প্যারালাল কম্বিনেশন রয়েছে। তো প্যারালাল কম্বিনেশনে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এখানে কে ইকুইভ্যালেন্টের মান হয়ে যাবে কে প্লাস কে, অর্থাৎ 2k। তাহলে নততলের উপর থাকুক বা যাই থাকুক, যেভাবেই রাখা হোক না কেন, ওই থিটার কোনো কম্পোনেন্ট এখানে কিন্তু আসবে না। এটা স্প্রিং মাস সিস্টেম জন্যই সম্ভব, কিন্তু এটা যদি তোমার পেন্ডুলাম হয় তখন কিন্তু আলাদা ব্যাপার হবে। নেক্সট 67, একটা স্প্রিংয়ের টাইম পিরিয়ড দেওয়া আছে, n সংখ্যক সমান ভাগে ভাগ করে প্রতিটি অংশের টাইম পিরিয়ড কী হবে? জাস্ট এটার ফর্মুলা আমি আগেও বলেছি, T' সমান হয় T/√n, ক্লাসে এগুলো করিয়েছি, আর এটাকে আমি ডিরাইভ করছি না। নেক্সট এগিয়ে যাই। 68, একই ভরের দুটো বস্তুকে k1 k2 বল ধ্রুবক বিশিষ্ট দুটো স্প্রিংয়ের সাথে যুক্ত করা হলো। এরা সর্বোচ্চ একই বেগে কম্পন করছে, তাহলে বিস্তারের অনুপাত কী হবে? অর্থাৎ দুটো স্প্রিং নেওয়া হয়েছে, ঠিক?
যাদের স্প্রিং কনস্ট্যান্ট K1 আর K2, ঠিক আছে, একই ভর, অর্থাৎ এখানেও এম ঝোলানো আছে, এখানেও এম ঝোলানো আছে, সর্বোচ্চ বেগ দুজনকার সেম। তাহলে এখান থেকে আমাকে অঙ্কটা শুরু করতে হবে আর বার করতে হবে বিস্তারের অনুপাত, মানে অ্যাম্পলিটিউডের রেশিও কী হবে। দেখো, আমরা সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সেটা কি জানি, ওমেগা এ। ওমেগাকে আমাকে কে এর টার্মসে লিখতে হবে। আমরা জানি ওমেগা হচ্ছে √K/m, তাহলে লেখো √K/m অফ এ। তাহলে দুটো ক্ষেত্রেই ভেলোসিটি কি কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি আমরা লিখি, কি লিখব, ভেলোসিটি v1 আর দ্বিতীয় ক্ষেত্রের ভেলোসিটি v2 দুটোই কিন্তু সমান। তাহলে √K1/m ইন্টু a1 আর দ্বিতীয় ক্ষেত্রে √K2/m ইন্টু a2। তাহলে রেশিও বলেছে বিস্তারের অনুপাত, আমি a1/a2টাই বার করতে চাইছি। তাহলে সমান কে তো কেটে এম কেটে যাবে, তো পড়ে থাকবে √K2/K1। এটাই হচ্ছে উত্তর। নেক্সট দেখো, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম 69, যে এই ইকুয়েশনটা দিয়েছে সরণের, বলা হয়েছে যে এখানে কতগুলি SHM সুপার ইম্পোজড বা সমাপতিত রয়েছে। ঠিক, প্রথমে দেখে তুমি বুঝতে পারবে না, তোমাকে একটু ভাঙতে হবে। আমি কি করছি, 4কে 2 × 2 করছি। কেন করছি বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে ওয়াই ডিসপ্লেসমেন্ট সমান 2 রেখে দিলাম, আর 2 cos² থিটা বা এই t/2 এটাকে এক জায়গায় রাখলাম, আর এই যে সাইনটা রয়েছে এটা রাখো, সাইন 1000t। ঠিক আছে, এই যে 2 cos² থিটা হলো, এটা সূত্রে তুমি ভাঙো, সমান 2টা রাখো, 2 cos² থিটার ফর্মুলা কি হয়, 1 + cos2 থিটা। cos 2 থিটা মানে 2 কেটে গিয়ে cos t হয়ে যাবে, এটা পড়ে রইল। আর বাইরে রয়েছে সাইন 1000t। এরপর কি করবে, 2কে সবকটার সাথে গুণ করে দাও। দেখো, প্রথম 2 × 1 × সাইন, অর্থাৎ হয়ে গেল 2 সাইন 1000t, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কি 2 cos t আর সাইন 1000t। এটা যা আছে রেখে দাও, এটাকে ভাঙো, 2 sin a cos b এর ফর্মুলা, এটাকে ভাঙো। কি ফর্মুলা হয় সবাই নিশ্চয়ই জানো, তাও একবার লিখে দিচ্ছি, 2 sin a cos b সমান হয় সাইন a + b, সাইন a + b প্লাস a - b, সাইন a - b। এই ফরম্যাটে এটাকে লেখো। প্রথমে যেটা আছে সেটা থাক, 2 সাইন 1000t প্লাস সাইন অফ a + b, অর্থাৎ সাইন 1000 প্লাস 1, 1000t প্লাস 1t, তাহলে কত হচ্ছে, সাইন 1001t। আর একবার মাইনাস করো, সাইন 99t, এই 999t। তাহলে একটা 1000, একটা 1001, একটা 999t। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3টে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। এটাকে যদি বলি ω1, তার থেকে 1 বেশি ω2, 1 কম ω3। তাহলে এখানে আবার সাইনের ফাংশন, তাহলে এখানে 3টে SHM সুপার ইম্পোজড রয়েছে ওই ইকুয়েশনটার মধ্যে। বোঝা গেছে? নেক্সট, ওকে, 70। এই অঙ্কটাও করে দিয়েছি একটু আগে, এটা রিপিট হয়েছে। তো বিস্তারের অনুপাত বলেছে, তো প্রথম ক্ষেত্রে a1 বেরোবে 10, দ্বিতীয় ক্ষেত্রেও যেটা a2 সেটাও 10 বেরোবে। কি করবে, 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে ভাগ করবে, সাইন a cos b cos a sin b ফর্মুলা আসবে, সাইন অফ a + b, a1/a2 রেশিও করবে 1। 71, একটি পার্টিকেল SHM করছে যার অ্যাম্প্লিটিউড হচ্ছে 5 সেন্টিমিটার। বলেছে 3 সেন্টিমিটার মিন পজিশন থেকে দূরে রয়েছে, তাহলে তার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি রেশিও কী করো। এবার আমরা ওই যে শর্ট ট্রিক্স পড়েছিলাম, ওখানে এটা কাজ হবে না, কারণ এখানে কোনো লজিকে মানে ওই a/2 a/√2 এগুলোতে আসছে না, তাই। তাহলে অ্যাম্প্লিটিউড হচ্ছে 5, ক্লিয়ার, আর আছে সে 3 সেন্টিমিটার, মানে এরকম একটা পজিশানে সে আছে যেটাকে হচ্ছে 3 সেন্টিমিটার। কাইনেটিক আর পোটেনশিয়ালের রেশিও, তাহলে উপরে আমরা লিখলাম কাইনেটিক এনার্জি, নিচে লিখলাম পোটেনশিয়াল এনার্জি। আমরা জানি 1/2 m ω² a² - x² হচ্ছে কাইনেটিক, তাহলে 1/2 m ω² কাইনেটিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ওটাকে আমি লিখছি না, কেটে যাবে বলে জাস্ট লিখলাম
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়ালের নিচে লিখলাম এক্স স্কোয়ার সমান ভ্যালু বসিয়ে দিতে পারো। এর ভ্যালু কত 5 আর এক্সের ভ্যালু কত 3, তো 25 মাইনাস 3 3কে 9 ডিভাইডেড বাই 9, 16/9। ক্লিয়ার? এগুলো ইজি। বলছে গ্রাফের শেপ কি হবে যদি ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট টানা হয়। এগুলো থিওরি ক্লাসে সমস্ত করানো হয়েছে। কি হবে বলো তো? ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট SHM এর এটা একটা ইলিপস হয়। ভেলোসিটির যে ফর্মুলাটা রয়েছে ওমেগা √² মাইনাস এক্স স্কোয়ার, সেই ফর্মুলাটা ভেঙে এটা আসে, এবং এখানে যে ছেদ করছে ওমেগা এতে আর এখানে ছেদ করবে এতে, এই হচ্ছে ইলিপস। ক্লিয়ার? 73 হোয়েন মানে ডিসপ্লেসমেন্ট পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কী হবে যদি তার সে এখন কোথায় আছে 1/4 অফ অ্যাম্পলিটিউড, মানে অ্যাম্পলিটিউডের 4/1 দূরত্বে রয়েছে। হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি ইজ কাইনেটিক, অর্থাৎ বস্তুটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে টোটাল এর 25% দূরে, 1/4 মানে 25%। এটা যদি এ হয়, ও রয়েছে এরকম একটা পজিশানে a/4 এবার বলেছে যে টোটাল এনার্জির কতটা ফ্র্যাকশন কাইনেটিক, তাই না? তাহলে বেসিক্যালি কাইনেটিক এনার্জি আপন টোটাল এনার্জি বার করো, টোটাল এনার্জির কতটা ফ্র্যাকশন কাইনেটিক সেটাই আমরা দেখব। সমান তো হাফে ওমেগা স্কোয়ার এখানেও কেটে যাবে, এখানে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর টোটাল এনার্জি এখানে পড়ে থাকবে এ স্কোয়ার। হাফে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে ফর্মুলা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? তাহলে এই দূরত্বটা কি এক্স, তাহলে এক্স সমান কি a/4, তাহলে এক্স আপন এ যদি আমরা করি, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে পড়ে থাকছে 1/4, এখানে রেশিওতে বসাও, তাহলে 1 মাইনাস 1/4 স্কোয়ার মানে 1/16, 16 মাইনাস 1 15/16 বি। ক্লিয়ার? এইভাবে ইজি প্রবলেমগুলো করতে পারবে। 74 কি বলছে যে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি একটা হারমোনিক অসিলেটরের ওভারে কমপ্লিট সাইকেলে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু কী হবে? কাইনেটিকেরও যা হবে পোটেনশিয়ালেরও তাই হবে। তাহলে আমরা লিখছি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা আগে লেখো। কী হয়? হাফ কে এ স্কোয়ার, তাই না? তো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক, তো এর যদি অ্যাভারেজ ভ্যালু আমরা দেখি, কমপ্লিট সাইকেলে অ্যাভারেজ বার করার নিয়ম 1 কমপ্লিট টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন করবে 0 থেকে কমপ্লিট টাইম পিরিয়ডটি, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। এবার এই পুরো টার্মটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এবং সাইন 1/t ইন্টিগ্রেশন 0 to 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এর ভ্যালু হয় হাফ, মানে একটা কমপ্লিট সাইকেল বা হাফ সাইকেল যাই হোক না কেন, অ্যাভারেজ ভ্যালু সাইন স্কোয়ার এবং কসের কি হয় হাফ হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে আসবে 1/4 কে স্কোয়ার, তাহলে এটা বেসিক্যালি টোটাল এনার্জির অর্ধেক, তাই না? E/2 টোটাল এনার্জি কত? হাফ কে স্কোয়ার, তার অর্ধেক, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কমপ্লিট সাইকেলে ম্যাক্সিমাম যে পোটেনশিয়াল এনার্জি হবে, ম্যাক্সিমাম এনার্জি যেটা হবে তার অর্ধেক। বোঝা গেছে? নেক্সট 75, এটাও থিওরি ক্লাসে করানো হয়েছে। ইনফাইনাইট লং পেন্ডুলাম হলে তার টাইম পিরিয়ড কী হবে? অ্যান্সার এটা 64 মিনিট। বেসিক্যালি কীরকম ছিল টাইম পিরিয়ডের ফর্মুলা? t = 2π √1/g × 1/L + 1/r। ইনফাইনাইট লেন্থ বলেছে, তো এল এর ভ্যালু এখানে ইনফাইনাইট বসাও, এই টার্মটা 0 হয়ে যাবে, আরটা উপরে উঠে যাবে, পড়ে থাকবে 2π √r/g। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা 6400 কিলোমিটার বসাবে, জি বসাবে, এটা আসবে। এগুলো সব থিওরি ক্লাসে করানো। 76 কি বার করতে বলেছে? ওয়ার্ক ডান বাই দ্য স্ট্রিং টেনশন অন দ্য বব অফ এ সিম্পল পেন্ডুলাম ডিউরিং ওয়ান কমপ্লিট অসিলেশন। ধরো একটা সিম্পল পেন্ডুলাম অসিলেট করছে, তো এই যে তারের টেনশন দ্বারা ওয়ার্ক ডান কী হবে জানতে চেয়েছে। কী হবে? তো আমরা জানি SHM করছে মানে
এই বরাবর স্ট্রেট লাইন আমরা ধরে নিই যে কম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য স্ট্রেট লাইন করছে, তাহলে এর যে ডিসপ্লেসমেন্ট সেটা এই বরাবর বা এই বরাবর ডিআর। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ডিডব্লিউ সমান এফ ডট ডিআর। তাহলে ফোর্স এখানে যদি দেখি তো টেনশন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ডট ডিআর, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে টেনশন দ্বারা যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা কিন্তু 0, নো ওয়ার্ক ফোর্স বেসিক্যালি, কারণ একে অপরের সাথে 90 ডিগ্রি, cos 90 0। আচ্ছা 77, ইফ দ্য অ্যাম্পলিটিউড অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ মেড ভেরি লার্জ, টাইম পিরিয়ড কী হবে? দেখো প্রথমত তোমার দেখে মনে হতে পারে টি ইজিক্যাল টু যেহেতু 2π√L/g এটা ফর্মুলা, তো এখানে অ্যাম্পলিটিউডের কোনো রকম রোল নেই, তাই তুমি ডাইরেক্ট দিয়ে দিতে পারো যে এ অপশান দিয়ে দিতে পারো। কিন্তু বাস্তবে যদি দেখা যায় যে অ্যাম্পলিটিউড খুবই লার্জ হচ্ছে, মানে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা যদি দেখা যায় যে এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রির থেকে বেরিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে >4, তখন কিন্তু এই যে অপশান বি অ্যান্সার হবে, বিকাম স্লাইটলি >2π√Lg, তখন টাইম পিরিয়ড বেড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব রিয়েল সিচুয়েশন, এবং উত্তর তুমি এটাই দেবে, অপশান বি। নেক্সট 78, if two perpendicular SHM of equal frequency and amplitude with a phase difference of π/2 are superimposed, then resultant path কী হবে? দুটো সিম্পল হারমোনিক মোশন রয়েছে যাদের অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি সেম, ফেজ ডিফারেন্স π/2, এটাও ক্লাসে করানো হয়েছে। তাহলে যদি এ এবং এ সেম হয় তাহলে এটা সার্কেল হবে, যদি এটা এ আর বি হতো তাহলে ইলিপস হতো। ঠিক ফেজ ডিফারেন্স π/2 এর ক্ষেত্রে বলছি। আবার যদি ফেজ ডিফারেন্স, যেমন পরের অঙ্কটাই পাই দেওয়া আছে, ফেজ ডিফারেন্স পায়ের ক্ষেত্রে কী হয়? স্ট্রেট লাইন হয়, নেগেটিভ স্লোপযুক্ত একটা স্ট্রেট লাইন এইরকম আসবে। ফেজ ডিফারেন্স যদি 0 হতো তাহলে পজিটিভ স্লোপযুক্ত একটা স্ট্রেট লাইন আসতো। বুঝতে পেরেছ? এগুলো করিয়েছি ক্লাসে। তাহলে 79 হবে স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপযুক্ত, পুরো ডিরাইভ করা হয়েছিল। আচ্ছা লাস্ট 20টা প্রশ্ন আছে, দেখো। টু পার্টিকেল SHM করছে সেম অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন, দে পাস ওয়ান অ্যানাদার হোয়েন গোয়িং টু অপোজিট ডাইরেকশন, ইচ টাইম দেয়ার ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দেয়ার অ্যাম্পলিটিউড, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম। কী বলছে? দুটো SHM আছে, সেম অ্যাম্পলিটিউড আর সেম ফ্রিকোয়েন্সিতে রয়েছে, এ ধরলাম অ্যাম্পলিটিউড, একে অপরকে পাস করছে অপোজিট ডাইরেকশানে, এবং তখন তারা অ্যাম্পলিটিউডের হাফ পজিশানে রয়েছে। খুব ইন্টারেস্টিং প্রবলেম, তুমি এটা না সলভ করেও করে দিতে পারবে। তাহলে ধরো দুটো পার্টিকেলই এই পজিশানে রয়েছে a/2, ঠিক একটা পার্টিকেল যদি এই দিকে যায় +x-এ, তাহলে আরেকটা পার্টিকেল এই বরাবর যাবে। ওই তো বলেছে যে তারা অপোজিট ডাইরেকশানে যাচ্ছে একে অপরের সাথে, এবং ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউডের হাফ। তাহলে এখান থেকে ধরে নাও যাত্রা শুরু করেছে, তাহলে ফেজ ডিফারেন্স কী হবে? ইনটিউশন থেকে তুমি করতে পারবে। দেখো এটা যদি 0 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, মানে π/2, এর ফেজ ডিফারেন্স কত? হাফে কত হয়? sin 30 ভ্যালু হাফ, মানে এইখানে ফেজ কত হচ্ছে প্রথম পার্টিকেলটার জন্য? π/6। আচ্ছা দ্বিতীয় পার্টিকেলটা গিয়ে ঘুরে এসছে, তাহলে পুরো π/2 গেছে, আর এই অ্যাঙ্গেলটাও যোগ হবে, তাহলে π/2 মানে আমি 90 ডিগ্রি লিখলাম, প্লাস এটা যদি 30 হয় এই মাথাটা, তাহলে এই মাথাটা 60, টোটাল তো 90, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি হচ্ছে এর ফেজ। দ্বিতীয় পার্টিকেলটা, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেলের ফেজ, এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলের ফেজ। তো সেকেন্ড পার্টিকেলের ফেজ 150, 150কে আমরা কি লিখতে পারি? 80, 150, 5π/6। তাহলে দুটোর ফেজ তুমি ছবি থেকে বার করতে পারলে। এবার বলেছে যে ফেজ ডিফারেন্স কত তাদের মধ্যে, তাহলে 150 - 30, 120 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স। বুঝতে পারলে? আর যদি করতে চাও তো করতে পারো। ওকে, মানে সাইন কতর ভ্যালু হাফ হয়, একবার 30-এ হবে, একবার 150-তে হবে, এটাই হচ্ছে কাহিনী। একটা ব্লক স্প্রিংয়ের সাথে অ্যাটাচ আছে যে SHM করছে, এবার ডিসপ্লেসমেন্ট দিয়েছে 1/3 অফ a, তাহলে কাইনেটিক পোটেনশিয়ালের একই প্রবলেম, খালি ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ করেছে, যাই দিক তুমি পারবে। তাহলে a² - x² বাই x², তো x/a তুমি বার করে নাও, সেটা আসছে 1/3। তাহলে a যদি 3 হয়, x হবে 1, বসিয়ে দাও,
এ যদি 3 হয় মানে 9 মাইনাস 1 স্কোয়ার 1 ডিভাইডেড বাই 1, তাহলে 8/1। অপশান এ, উপরে কাইনেটিক নিচে পোটেনশিয়াল। ঠিক আছে, 82 দেখা যাক কি বলছে। এসএইচএমে রেস্টোরিং ফোর্স সম্বন্ধে 4টে অপশান দিয়েছে, দেখো কি বলছে। বলছে রেস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন, সবসময় কেন্দ্র অভিমুখী, একদম কারেক্ট। ডিসপ্লেসমেন্ট বা সরণের সাথে সমানুপাতিক, একদম কারেক্ট। ম্যাক্সিমাম অ্যাট দ্য মিন পজিশন, না। এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, এক্সের মিন পজিশন যদি 0 বসাও এফ তো 0 হয়ে যাবে। মিনিমাম এফ ম্যাক্সিমাম কখন হয়? প্রান্ত বিন্দুতে, এক্সট্রিম পজিশনে, তাহলে এটা ভুল। আর কি, চেঞ্জেস ইটস ডাইরেকশান অ্যাজ দ্য পার্টিকেল ক্রসেস দ্য মিন পজিশন, যখন পার্টিকেলটা মিন পজিশনটাকে ক্রস করে এফের ডাইরেকশান চেঞ্জ হচ্ছে। ধরো -x পার্টিকেল যাচ্ছে, তাহলে এফ হয়ে যাবে কেন্দ্র অভিমুখী মানে +x, এটাও কারেক্ট। তাহলে এ, বি এবং ডি। পার্টিকেল এক্সিকিউট করছে এসএইচএম, ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ডাবল হোয়াই দ্য অ্যাম্পলিটিউড রিমেন আনচেঞ্জ, টাইম পিরিয়ড কী হবে? এটাও ভালো অঙ্ক, দেখো সলভ করতে হবে। কি বলেছে? ম্যাক্সিমাম ভেলোসিটি যদি ইজ ডাবলড হোয়াইল দ্য অ্যাম্পলিটিউড রিমেন আনচেঞ্জড। ওকে, তো ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ওমেগা এ, টাইম পিরিয়ডের সাথে রিলেশন আনতে হবে, ওমেগাকে 2π/t ভেঙে নাও ইন্টু এ। তো বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ডাবলড হোয়াইল দ্য অ্যাম্পলিটিউড রিমেন আনচেঞ্জড, তাহলে অ্যাম্পলিটিউড এখানে কনস্ট্যান্ট, আনচেঞ্জড মানে কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভেলোসিটির সাথে ম্যাক্সিমাম ভেলোসিটিটাই 2 পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে রিলেশন পাচ্ছে কি v1/v2 যদি করি, যেহেতু ইনভার্স প্রপোর্শনাল হয়ে যাবে t2/t1, অর্থাৎ যার বেগ বেশি তার টাইম পিরিয়ড কম লাগবে, এটাই তো স্বাভাবিক, ব্যস্তানুপাতিক। হলো। এবার ম্যাক্সিমাম ভেলোসিটিকে ডাবল করছি। প্রথম ক্ষেত্রে ধরো যদি v1কে v1ই রেখে দিই, একে যদি আমি ডবল করি 2v1 সমান t2/t1, আমি t2টা বার করছি, দ্বিতীয় ক্ষেত্র যেটা, তাহলে v1 কেটে গেল, তাহলে t2 সমান পাচ্ছি t1/2, অর্থাৎ হাফ হয়ে যাবে। এখান থেকে সিম্পল দেখেই বুঝতে পারছো যে ভি টি এ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এইটুকু বুঝলেই হবে যে টাইম ভেলোসিটিকে ডবল করলে টাইম পিরিয়ড হাফ হয়ে যাবে, ব্যাস। নেক্সট 84, পার্টিকেল এক্সিকিউট করছে এসএইচএম, স্পিড বলছে মিন পজিশনে 8 মিটার/সেকেন্ড, আর ডিসপ্লেসমেন্ট তাহলে a/2 ডিসপ্লেসমেন্টে তাহলে স্পিড কত হবে, মানে স্পিডই বার করতে হবে, তাই না? মিন পজিশনে স্পিড মানে ভেলোসিটি দিয়েছে বেসিক্যালি, মিন পজিশনে ভেলোসিটি কী হয়? ম্যাক্সিমাম, তাহলে এই ভি ম্যাক্সের ভ্যালুই হচ্ছে 8, আর ডিসপ্লেসমেন্ট a/2, ঠিক আছে, মানে জাস্ট মিডল পয়েন্টে এই জায়গায় বেগ কত, এখানে 8 যদি হয়, যাত্রা শুরু করছে যেখানে, এখানে তো 0, এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0, তাহলে এই ঠিক মিড পয়েন্টে ভেলোসিটি কী হবে? বোঝা গেছে? এটাই হচ্ছে আমার প্রবলেমস। দেখো তো এই জায়গায় ভেলোসিটির যে ফর্মুলা ভি সমান ওমেগা √(a²-x²), এটা তো এক্সের জায়গায় আমি এটা লিখে দিচ্ছি, তাহলে a²/4, তাহলে বেসিক্যালি √3/2 ইন্টু এ ওমেগা, এটাই বেরোবে। আবার এ ওমেগা মানেই হচ্ছে ভি ম্যাক্স, তাই না? তাহলে সমান √3/2 ইন্টু আর ডাইরেক্ট বসিয়ে দাও, 4√3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 4√3 হয়, আমরা এটা ক্লাসে করিয়েও দেখিয়েছিলাম। পার্টিকেল এসএইচএম করছে, অ্যাম্পলিটিউড এ, ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি দ্যাট ইজ কাইনেটিক হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ এত। একই প্রবলেম, উপরে কাইনেটিক লেখো, নিচে হচ্ছে টোটাল এনার্জি কত ভগ্নাংশ কাইনেটিক, এটাই চেয়েছে। আর যখন ডিসপ্লেসমেন্ট a/√3, তো a² - x² ডিভাইডেড বাই টোটাল এনার্জি মানে a² আসবে, যদি পোটেনশিয়াল হতো x² আসতো, কারণ ½ m x², ½ m কেটে দিচ্ছি আমি একবারে, 1 - x²/a²। তো এখানে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে a/√3, তাহলে x/a হচ্ছে 1/√3, তাহলে 1 - স্কোয়ার করলে 1/3, 3 - 1 2,
2/3 অর্থাৎ 66.66% হচ্ছে অ্যান্সার। 86 দুটো পার্টিকেল SHM করছে সেম অ্যাম্প্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যালং দ্য সেম লাইন, দেয়ার ফেজ ডিফারেন্স 180, ম্যাক্সিমাম সেপারেশন বিটুইন দেম ইজ কত? 86 ম্যাক্সিমাম সেপারেশন মানে অপোজিট ফেজে আছে 180, মানে একজন এক প্রান্তে যদি থাকে অপরজন অন্য প্রান্তে থাকবে, এটাই তো এর অর্থ। একজন যদি পূর্ব দিকে মুখ করে থাকে আর একজন পশ্চিমে মুখ করে আছে, 180 ডিগ্রি মানে একে অপরের অপোজিট, তাহলে এই যে ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে 0। এই দিকটা যদি এ হয়, এদিকটা যদি এ হয়, নেগেটিভ তো ছেড়ে দাও, ওটা ডাইরেকশানের জন্য আসছে, তাহলে টোটাল হবে 2a, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 2a, কিছুই নেই। 87 পার্টিকেল মিন থেকে যাত্রা শুরু করছে পজিটিভ ভেলোসিটি মানে ডান দিকে যাচ্ছে, যে ফার্স্ট ইনস্ট্যান্ট অ্যাট হুইচ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, তখন কী হবে? পার্টিকেল এদিকে যাচ্ছে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি কখন মানে কোন এক্সের ভ্যালু কততে ইকুয়াল হয় বলো তো, যেটা টোটাল এনার্জির হাফ, আমরা জানি a/√2তে, প্লাস মাইনাস a/√2। এই জায়গায় কি হয়, কাইনেটিক এনার্জি সমান হয় পোটেনশিয়াল এনার্জি সমান হয় টোটাল এনার্জির হাফ, যেটার ভ্যালু হচ্ছে 1/4 m²²। আচ্ছা, এবার চেয়েছে দুটো প্রবলেম একসাথে করে দিয়েছে, এবার বলছে ফার্স্ট ইনস্ট্যান্ট মানে টাইম চেয়েছে, দেখো টি দিয়ে উত্তর আছে। এবার তুমি টাইমের ফর্মুলা লাগাও, এটা যদি 0 ডিগ্রি হয় sin 45 হচ্ছে 1/√2, তাহলে ফেজ ডিফারেন্স কত 45, তাহলে t ইজ ইকুয়াল টু t/2π মানে t/360 ইন্টু 45 মানে হচ্ছে π/4, পাই কেটে যাবে t/8 অ্যান্সার। দুটো প্রবলেমকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এইভাবে বার করবে, ইজি প্রসেস। 88 একটা পার্টিকেল SHM করছে মিন পজিশন থেকে ফেজ আফটার 1/6 অফ দ্য পিরিয়ড। ভালো প্রবলেম, মিন পজিশন থেকে যাত্রা করছে ফেজ 1/6 অফ দ্য পিরিয়ড মানে t/6 যখন, সেই সময় ফেজ কী হবে? ক্লিয়ার? মানে যখন বস্তুটা টাইম পিরিয়ড t/6 সেই সময় তার ফেজ কী হবে। ওকে, নো প্রবলেম। আমরা যে ফর্মুলাটা এইমাত্র করলাম, t ইজ ইকুয়াল টু কি t/2π ইন্টু থিটা, আমার এই থিটাটা বার করতে হবে, তাহলে t এর ভ্যালু দিয়েছে t/6, এটা সমান t/2π ইন্টু থিটা, t কাটবে, এই 2টা কাটবে 3, তাহলে থিটা সমান হচ্ছে π/3 বা 60 ডিগ্রি। দেখো কত ইজিলি করে ফেললাম, কোনো কিচ্ছু ঝামেলা নেই প্রবলেমে। টাইম পিরিয়ড দিয়েছে, ফেজে গেলাম, ফেজ দিলে টাইম পিরিয়ড বার করলে এই ফর্মুলা, টি এর সাথে ফেজের রিলেশন। বলছে একটা টরশনাল পেন্ডুলাম রয়েছে, ওকে, রেস্টোরিং টর্ক কী হবে? টাউ ইজিক্যাল টু আমরা জানি -c থিটা, যেখানে c হচ্ছে কাপল পার ইউনিট টুইস্ট, টাউ হচ্ছে রেস্টোরিং টর্ক, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, 2 কেজি ব্লক অ্যাটাচ করা হয়েছে স্প্রিংয়ের সাথে, যা স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু দিয়ে দিয়েছে 200 নিউটন পার মিটার। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বার করতে দিয়েছে, এটা হচ্ছে কে এর ভ্যালু, এটা হচ্ছে এম এর ভ্যালু, আর ওমেগা বার করতে হবে। তো দেখতেই পাচ্ছি রিলেশন, ওমেগা ইজ ইকুয়াল টু √k/m সমান √k হচ্ছে 200 নিউটন পার মিটার, সব এককগুলো চেক করে নেবে, এটা 2, তাহলে √100 মানে 10 রেডিয়ান পার সেকেন্ড। 91 একটা সরল দোলকের পিণ্ড, এই অঙ্কটা করা হয়েছে, অন্য ডাটা ছিল। তো একটা SHM, তার বায়ুতে টাইম পিরিয়ড যদি টি হয়, পাত্রটিকে একটি তরলে সম্পূর্ণভাবে যদি ডুবিয়ে দেওয়া হয়, তার ডেনসিটি একটা থাকবে, সেই অবস্থায় আন্দোলিত করলে তার টাইম পিরিয়ড কী হবে, এটাই চেয়েছে। তরলের ঘনত্ব, পিতলের ঘনত্ব, তাহলে পিতলের ঘনত্ব এটা হচ্ছে 8, হচ্ছে রো এর ভ্যালু, আর তরলের ঘনত্ব এটা হচ্ছে সিগমার ভ্যালু। তাহলে আমরা ফর্মুলায় ডাইরেক্ট বসাবো, কোনো ডেরিভেশন নয়। t সমান হচ্ছে টোটাল টাইম পিরিয়ড, অ্যাকচুয়াল টাইম পিরিয়ড ইন্টু √ρ/ρ মাইনাস সিগমা, এটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম। তাহলে টাইম পিরিয়ড টি ইন্টু √ρ কত 8/8 মাইনাস 1 মানে 7, তাহলে t যে টাইম পিরিয়ড পাবো এটাই হবে অ্যান্সার, মানে অ্যাকচুয়াল টাইম পিরিয়ড বায়ুতে যেটা ছিল সেটার ইন্টু √8/7। ওকে, কম্পিটিটিভ ফিল্ডে এগুলো এইভাবে তোমাকে করতে হবে, নাহলে তুমি পিছিয়ে পড়বে যদি ডিরাইভ করতে বসো।
কি বলছে, দুটো সরল দোলগতি সম্পন্ন দুটো কণার ফ্রিকোয়েন্সি সেম। প্রথম কণা যখন গতিপথের মধ্যবিন্দুকে অতিক্রম করে, দ্বিতীয় কণাটি তখন একই দিকে গতিশীল অবস্থায় তার মধ্যবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে থাকে। কম্পন বিস্তার 6 বলে দিয়েছে, কিছুই নেই অঙ্কটা। দশা পার্থক্য কত, জেনারেল কিচ্ছু অঙ্কটা করার দরকার নেই, ছবি আঁকো অঙ্ক হয়ে যাবে। দেখো বিস্তার হচ্ছে 6, এ হচ্ছে 6 পুরো লেন্থটা, আর আছে 3 সেন্টিমিটার, তাহলে তাই a/2 রয়েছে সে, তাই না, কারণ এই ডিস্টেন্সটা 3 সেন্টিমিটার। বলেছে দুটো তাদের ফ্রিকোয়েন্সি সেম বলে দিয়েছে। প্রথম কণাটি যখন গতিপথের মধ্যবিন্দুতে, তাহলে ফার্স্ট পার্টিকেলটা মনে করো এখানে আছে, মধ্যবিন্দুকে অতিক্রম করছে, ডান দিকে যাচ্ছে ধরো, আর দ্বিতীয় কণাটি তখন একই দিকে গতিশীল অবস্থায় মধ্যবিন্দু থেকে 3 সেমি দূরে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় কণা, একই দিকে যাচ্ছে, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এবার তাদের মধ্যে দশা পার্থক্য কত, তাহলে অঙ্কটা আর কিছু বেঁচে রইল না, কারণ এটা 0 ডিগ্রি, এটা সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে হাফ। 0 আর 30-র মধ্যে দশা পার্থক্য কত, 30। ওটা করার দরকারই নেই। আর তুমি করতে চাইলে সাইন থিটা দিয়ে করো, যাত্রা যেহেতু মূলবিন্দু থেকে করছে, এ সাইন থিটা নিয়ে বসিয়ে করো। 93, একটা স্প্রিংয়ের সঙ্গে কি লেখা আছে রে, এ আবার কি ভাষা হয়ে গেছে এটা, ঠিক আছে। একটি স্প্রিংয়ের সঙ্গে যুক্ত এবং সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর সরণের সমীকরণ দেওয়া হয়েছে, কত সময় সর্বোচ্চ গতিবেগ লাভ করবে। এটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, ভেলোসিটি কী হবে। দেখো এখানে দেখেই বুঝতে পারবে তুমি, কস টার্ম রয়েছে, মানে প্রান্তবিন্দু থেকে সে যাত্রা শুরু করেছে, এবং এর ভ্যালু এটা হচ্ছে তার অ্যাম্প্লিটিউড 2 × 10⁻²। এই জায়গা থেকে পার্টিকেলটা যাত্রা শুরু করেছে। প্রথমবার সর্বোচ্চ গতিবেগ লাভ করবে কত সময়, অঙ্কটা করারও দরকার নেই। দেখো অর্থাৎ সে এইখান থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে এদিকে যাচ্ছে, সর্বোচ্চ গতিবেগ তার কোথায় হয়, মূল বিন্দুতে, তাই না, অর্থাৎ 0-তে যখন আসছে তখন এই ভি ম্যাক্সিমাম হবে। টাইম বার করতে দিয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। জাস্ট কি করবে, টাইম সমান T/2π, 90 হচ্ছে π/2, পাই কেটে যাবে, T/4 হবে টাইম পিরিয়ড, T/4, ঠিক আছে। এটা একটা, আর যদি সময়ে সেকেন্ডে বার করো তখন অঙ্কটা করে নেওয়াই ভালো। দেখো যদি অপশান T/4 আছে তো থাকে, তো মিটে গেল। নেক্সট, এর উত্তর আছে হাফ, তাহলে হাফ বার করব আমরা। ওকে, তো ডিসপ্লেসমেন্ট দিয়েছে, এবার আমরা ভেলোসিটিতে যাচ্ছি। ভি = ডিফারেন্সিয়েশন করো টাইমের রেসপেক্টে, 2 × 10⁻²π, কসের হবে মাইনাস সাইন, তো মাইনাস দিয়ে দিলাম সাইন πt। তাহলে ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, যদি সাইন πt এই টার্মটা ম্যাক্সিমাম হয়, তাহলে সাইন πt, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, +-1, এবং +-1 হয় সাইন 90-তে, অর্থাৎ π/2। আর কখন হয়, সাইন 3π/2, সাইন 5π/2, এই সমস্ত জায়গাগুলোতে আমি +-1 ভ্যালুটা পাবো। এবার বলেছে কত সময়ে বস্তুটা প্রথমবার সর্বোচ্চ গতিবেগ লাভ করে। প্রথমবার, এটা প্রথমবার, ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইমে সর্বোচ্চ গতিবেগ, থার্ড টাইমে, মানে প্রথমবার জাস্ট যাত্রা করে মূল বিন্দুতে, এটা তারপর ঘুরে এসে আবার এটা দ্বিতীয়, আবার এই দিক থেকে ঘুরে এসে আবার তৃতীয়, এইভাবে হয়। তাহলে এখান থেকে যদি এই প্রথম দুটোকে কম্পেয়ার করি, ফার্স্ট টাইম যেহেতু লিখে দিয়েছে, তো πt সমান হচ্ছে π/2, পাই কাটলো, টি হচ্ছে হাফ সেকেন্ড, 0.5 সেকেন্ড, এটাই উত্তর আছে। আর যদি ক্যাপিটাল টি এর ফর্মে থাকে তখন ওইভাবে যেভাবে আগে করলাম দেখালাম ওইভাবে করে নিতে পারো। নেক্সট 94, এক্স অক্ষ বরাবর একটা সরল দোলগতি সম্পন্ন কণার সমীকরণ দিয়েছে, কণাটির ত্বরণের সমীকরণ এটা হলে এ আর ডেল্টার মান বার করো। তাহলে আমাকে দুটো স্টেপে যেতে হবে। ডিসপ্লেসমেন্ট দিয়েছে, প্রথমে ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করে বার করো। x0 ওমেগা, কসের হচ্ছে মাইনাস সাইন ওমেগা t -π/4, আচ্ছা, ত্বরণ মাইনাস x0 ওমেগা স্কোয়ার, সাইনের হয়ে যাবে কস ওমেগা t -π/4। ত্বরণের সমীকরণ দেখো নিচে লিখে দিয়েছে, a = a cos ওমেগা t প্লাস
ডেল্টা, এর সাথে কম্পেয়ার করো, তাহলে এর ভ্যালু কী পাচ্ছি, এটা মাইনাসটা ইগনোর করো, আর ডেল্টার ভ্যালু কত পাচ্ছি, -π/4, কারণ মাইনাসটা ডাইরেকশান চেঞ্জ বোঝাচ্ছে, এ ইজিক্যাল টু -x ওই ফর্মে রয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যাপিটাল এ পেয়ে গেলাম ω² x0, আর ডেল্টা পাচ্ছি কত, -π/4, মাইনাসকে সরাতে গেলে পাই থেকে বাদ দিয়ে দাও, π - π/4 অর্থাৎ 3π/4, এটা অ্যান্সার, এ একটা অ্যান্সার, এ একটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 95, 6টা প্রবলেম। আচ্ছা, কি বলছে, রেস্টোরিং ফোর্স বার করতে হবে, বস্তুর ভর দিয়েছে, কণার বিস্তার দিয়েছে, টাইম পিরিয়ড দিয়েছে। ইন্টারেস্টিং। মাস কত, 4 কেজি। কণার বিস্তার এ হচ্ছে 0.4 মিটার, এসআই আছে সব। টাইম পিরিয়ড টি যেটা হচ্ছে 2π/ω, সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে ঠিক আছে, রেস্টোরিং ফোর্সের ফর্মুলা কি, F = -kx, মাইনাস বাদ দাও, শুধু আমি এটা নেবো। তাহলে এবার বলেছে সর্বোচ্চ রেস্টোরিং ফোর্স, তাহলে F রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম কখন হয়, প্রান্ত বিন্দুতে, তখন হবে KA, এক্সের ভ্যালু জাস্ট এ পুট করে দাও, প্রান্ত বিন্দুতে ম্যাক্সিমাম হবে। তাহলে K = তাহলে F সমান পেলাম কি, KA, কে আমাকে ওমেগার টার্মে আনতেই হবে, কারণ আমাকে ওমেগাটা বসাতে হবে। টাইম পিরিয়ড দিয়েছে, টাইম পিরিয়ড থেকে তো আমি ওমেগা পেয়ে যাব। ওকে, তাহলে K = mω² ইন্টু এ। দেখো এখান থেকে ওমেগাটা বেরিয়ে যাবে, এই দুটোকে দেখো 2 কেটে যাচ্ছে, পাই আর ওমেগা সমান। ওকে, তাহলে এম এর ভ্যালু 4, ওমেগা π² মানে হচ্ছে 3.14, তার হোল স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 0.4, ক্যালকুলেট করো, ওই দেখো উত্তর লেখা আছে 15.78 নিউটন ফোর্স, ম্যাক্সিমাম রেস্টোরিং ফোর্সের ভ্যালু পেয়ে যাবে। 96 কি বলছে, সরল দোলগতির সমীকরণ দিয়েছে 2F + 8x = 0, যেখানে t হচ্ছে টাইম পিরিয়ড বার করতে হবে, x হচ্ছে সরণ, f হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে f সমান হচ্ছে -8x/2 অর্থাৎ -4x। দেখো ত্বরণ সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীত ডাইরেকশানে রয়েছে, মিলে গেল। তাহলে এই 4টা কি, ω², অর্থাৎ ওমেগা সমান হচ্ছে ±2। তাহলে টাইম পিরিয়ড t = 2π/ω, অর্থাৎ 2π/2, 2 কেটে গেল পাই, অর্থাৎ 3.14, এরকম মিলেছে 3.14 সেকেন্ড। ওকে, 97 কি বলছে, সরল দোলগতি সম্পন্ন কণা সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে থাকলে তার ত্বরণ হয় এত, কণার দোলনকাল কত? ঠিক আছে, দেখি ফাঁকা আছে কি স্লাইড। ওকে, 97, তাহলে ত্বরণ A = -ω²x, তো ত্বরণের ভ্যালু কত দিয়েছে, 29.6 = -ω² x বলেছে 3 সেন্টিমিটার। তাহলে ω² সমান, না মাইনাসটা যদি উপেক্ষা করি, ওটা চিহ্নের জন্য আসছে, ডাইরেকশানের জন্য আসছে, বাই 3, 3 9 27 26 3 8 24, এইভাবে চলতে থাকবে, 9.8667 ওমেগা, এটা হচ্ছে π² ভ্যালু, তাহলে এটা আসবে 3.14, অর্থাৎ পাই। টাইম পিরিয়ড চেয়েছে 2π/ω, অর্থাৎ 2π/π 2 সেকেন্ড, এবং এটা একটা সেকেন্ড পেন্ডুলাম, কারণ সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড। একটা সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে দোলনকাল কত হবে? ওকে, চাঁদে যে জি ড্যাশ, সেটা হয় পৃথিবীর জি এর 6/1, তাহলে টাইম পিরিয়ড t = 2π√L/g' এ যদি জিকে বসাই কি পাবো, টি ড্যাশটা হচ্ছে তোমার চাঁদে, মুন, তাহলে টি ড্যাশ সমান 2π√L/g/6, তাহলে টি ড্যাশ সমান পাবো t × √6,
অর্থাৎ পৃথিবীতে যে টাইম পিরিয়ড তার √6 টাইমস বেড়ে যাবে। 99 স্টেটমেন্ট দিয়েছে তিনটে, দেখো কোনগুলো কারেক্ট। দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস হেভিলি অফ দ্য মাস অফ দ্য বব। বলছে বব বা পিণ্ডের যে ভর তার উপর টাইম পিরিয়ড ডিপেন্ড করে খুব ভালো রকমভাবে। একদমই না, ভুল। কারণ টাইম পিরিয়ডের ফর্মুলায় মাস নেই, 2π√L/g আছে, এল আছে শুধুমাত্র, ভ্যারিয়েবল। 2 নম্বর স্টেটমেন্ট, সিম্পল পেন্ডুলাম যদি চাঁদে নিয়ে যায় টাইম পিরিয়ড ইনক্রিজ করবে। একদম কারেক্ট, আগের প্রবলেমটাই দেখলাম। স্মল অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউডের জন্য মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম স্ট্রিক্টলি সিম্পল হারমোনিক। যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা বলতে পারো অ্যাম্পলিটিউড থিটা সেটা যদি ছোট হয় তাহলে অবশ্যই সিম্পল পেন্ডুলাম একবারে সিম্পল হারমোনিক শো করবে, এটাও কারেক্ট। তাহলে 2-3 কারেক্ট, অপশান সি। লাস্ট কোশ্চেন, ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি π/2, কারেক্ট। ফেজ ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যাক্সেলারেশন π/2, কারেক্ট। ফেজ ডিফারেন্স ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন পাই, কারেক্ট। এক্স, ভি আর এ, এই দুটোর মধ্যে π/2, এই দুটোর মধ্যে π/2, এই দুটোর মধ্যে পাই, একবারেই তিনটে স্টেটমেন্ট এখানে কারেক্ট। ঠিক আছে, তো SHM সম্পর্কিত আর কোনো আশা করছি প্রবলেম আটকানোর কথা নয়। নেক্সট আমরা যেটা শুরু করব ভাইব্রেশন বা কম্পন, পরবর্তী চ্যাপ্টার আমাদের আসছে। তো থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।